মাঝে মধ্যে আমাদের কাজের জন্যে, একটু জিনিসটা ভালো করে খেয়াল করবেন, মাঝে মধ্যে আমাদের কাজের জন্যে আমাকে ক্লিপিং মার্কস করতে হয়। এখন ক্লিপিং মার্কস জিনিসটা কি সেটা একটু জানি। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, মাঝে মধ্যে আমাদের ডিজাইনগুলোর মধ্যে একটু ভালো করে খেয়াল করেন। এই যে ডিজাইনগুলোর মধ্যে যে আমার যে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনের মধ্যে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, বিশেষ করে ইমেজ আপনি যদি অ্যাড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ক্লিপিং মার্কস করতে হবে। তো এই যে ক্লিপিং মার্কসের যে অপশনটা আছে, এই ক্লিপিং মার্কসের অপশনটা সাধারণত দেখা যায় যে কি, আপনি কোনো শেপ তৈরি করছেন, কোনো অবয়ব তৈরি করছেন, সেটার মধ্যে আপনি আপনার ইমেজকে অ্যাড করলেন, এটাকে বলা হয় ক্লিপিং মার্কসের একটা অপশন। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা ক্লিপিং মার্কস করছি। ইলাস্ট্রেটরের মধ্যে ক্লিপিং মার্কসের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আমি একটা শেপ তৈরি করছি, সেই শেপের মধ্যে আমি কি করতেছি, আমার প্রয়োজন মতো যে কোনো ইমেজকে ক্লিপ করতেছি। কিন্তু তার যেই বিহেভিয়ার্স ছিল বা তার যেই কন্ডিশন ছিল, সেই কন্ডিশন আর ফটোশপের মধ্যে যে ক্লিপিং মার্কস আছে সেই কন্ডিশন কি এক কি না সেটা আমাকে একটু আইডেন্টিফাই করতে হবে, দেন হচ্ছে আমি কাজ করতে পারবো। এর আগে আমি কাজ করতে পারবো না, জিনিসটা খেয়াল রাখবেন সবসময়। তো আমি কি করতেছি, আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজ গিয়া করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। ইমেজ ওপেন করে, যেহেতু আমি ইমেজের সাথে আপনার গ্যাটা করতে হবে, ক্লিপিং মার্কসটা করতে হবে, সো দ্যাট আমি এখানে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি জাস্ট কি করতেছি, ওকে আমার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টস আমি ওকে পেস্ট করতেছি। খেয়াল করে দেখেন আমি ওইখানে নিয়ে আসছি। এখন এই যে ইমেজটা আছে, আমি চাচ্ছি আমার প্রয়োজনীয় যেই যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে আমি এটাকে অ্যাড করতে, অর্থাৎ এই হচ্ছে আমার একটা শেপ, এই হচ্ছে আমার একটা শেপ, আমি একটা শেপ তৈরি করছি। এই শেপটার মধ্যে আমি চাচ্ছি আমার যেই আপনার শেপ ইমেজটা আছে সেই ইমেজটাকে এখানে অ্যাড করতে। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যে কাজটা করতাম, অর্থাৎ ওর যে কন্ডিশনগুলো ছিল, সেই কন্ডিশনটা হচ্ছে আমাকে ইমেজটা থাকবে নিচে আর শেপটা থাকবে উপরে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন ছিল। প্রথম কন্ডিশন ছিল আমার ইমেজটা থাকবে নিচে আর শেপটা থাকবে উপরে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন ছিল। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাকে দুইটাকে সিলেক্ট করতে হবে। তৃতীয় কন্ডিশন হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি ক্লিপিং মার্কস করব। এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরের মধ্যে কন্ডিশন ছিল। কিন্তু ফটোশপের মধ্যে এটার একটু ভিন্নতা আছে। অর্থাৎ আমি কি করতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি কি করতেছি, ওকে ওর উপর নিয়ে আসছি। কিন্তু ফটোশপের মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে ইমেজ থাকবে উপরে, শেপ থাকবে নিচে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। ইলাস্ট্রেটরের মধ্যে আপনার ক্লিপিং মার্কস করার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে আমার শেপটা থাকবে নিচে, ইমেজটা থাকবে উপরে, নাম্বার ওয়ান কন্ডিশন। নাম্বার টু হচ্ছে শুধু শেপটা সিলেক্ট করবেন, সরি শুধু ইমেজটা সিলেক্ট করবেন, শুধু ইমেজটা, অর্থাৎ ইমেজ লেয়ারটা সিলেক্ট করে লেয়ারের মধ্যে যদি আমি রাইট বাটন ক্লিক করি তখন একটা অপশন পাবেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। এখানে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে সাধারণত আমরা জানি যে আপনার যে কয়েকটা শেপ তৈরি করব ওই শেপগুলোর উপরে উপরে কি হয়, একটা একটা লেয়ার ক্রিয়েট হয়, একটা একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। আমি এখানে আপনার একটা কালার দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার মধ্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এটাকে অফ করে দেই, আবার এটাকে ধরি, অর্থাৎ তিনটা লেয়ার ক্রিয়েট করলাম। তিনটা লেয়ার ক্রিয়েট করে আমি কি করতেছি, আলাদা আলাদা কালার ইউজ করতেছি। এটা একটা দেওয়ার কারণ হচ্ছে আমি দেখাচ্ছি যে আমার এখানে তিনটা আলাদা আলাদা শেপ আছে। খেয়াল করবেন, আমি যদি এই ইমেজটার এই শেপটার উপর ইমেজটাকে করতে চাই, ক্লিপ করতে চাই, তাহলে কিন্তু আমাকে অ্যারেঞ্জ করে ইমেজটাকে নিয়ে আসতে হবে ওই শেপ বরাবর। যদি আপনি না আনেন, দেখেন একটা খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আমার এই একটা ইমেজ আছে, সরি এই একটা শেপ আছে, এই একটা শেপ আছে, তিনটা শেপ আছে এখানে আমার তিনটা শেপ আছে। এখন আমি কি করলাম, ইমেজটা যেহেতু আমার সবার উপরে থাকতে হবে, আমি উপরে নিয়ে আসছি। কিন্তু আমি চাচ্ছি যে এই যে আপনার ইয়াটা আছে, আপনার এই যে ইয়েলো কালারটা আছে, এই ইয়েলো কালারটার উপর রেখে আমি চাচ্ছি ক্লিপিং মার্কস করতে। আমি যদি ক্লিপিং মার্কস করতে চাই তাহলে কিন্তু ইয়েলো কালারটার উপর হবে না, কারণ হচ্ছে আমার এখানে খেয়াল রাখতে হবে যে কোন শেপটা ঠিক ইমেজের নিচে আছে ওইটার সাথে হচ্ছে ক্লিপিং মার্কস হয়ে যাবে। এই জন্য অলওয়েজ খেয়াল রাখবেন, আমি যখনই ইমেজটাকে অ্যাড করব, অর্থাৎ ইমেজটাকে আমি আমার শেপের সাথে অ্যাড করতে চাইবো, ওই শেপটা ঠিক উপরের লেয়ারটাই থাকবে হচ্ছে আমার ইমেজ লেয়ারটা, ঠিক ওই শেপটার উপরের লেয়ারটাই থাকবে হচ্ছে আমার ইমেজ লেয়ারটা, তখন গিয়ে আমার নিচের শেপটার সাথে ক্লিপিং মার্কস হবে। ওকে ফাইন, আমি কি করলাম, এই যে দেখেন একদম নিচে যে শেপটা আছে সেটার উপর যেহেতু করব, এজন্য এর উপরে আমি কি করতেছি, ইমেজটা রেখে দিচ্ছি। নাম্বার টু নাম্বার কন্ডিশন ছিল হচ্ছে শুধু ইমেজটা সিলেক্ট থাকবে।
এরপর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কসে যদি আমি ক্লিক করি, দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখানে দেখেন একটা নিউ একটা থাম্বল দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে আপনার ওর সাথে ক্লিপিং মার্কস হয়েছে। কিন্তু এখানে আরেকটু প্রবলেম আছে। ইলাস্ট্রেটরের মধ্যে আমি কি করতে পারতাম, এভাবে ধরে ড্র্যাগ করতে পারতাম। ড্র্যাগ করলেই খুব সহজেই এটা সহ আপনার মুভ হতো, অর্থাৎ আমার যে আপনার অংশটা আছে সেটা সহ আপনার মুভ হতো। কিন্তু এখানে যখন আপনি ক্রিয়েট ক্লিপিং মার্কস করবেন, করার পর আমি যদি এটাকে মুভ করি, খেয়াল করে দেখেন আমার ইমেজটা মুভ হচ্ছে, আমার শেপটা মুভ হচ্ছে না। এখন হয়তো বা বলতে পারেন যে আমি যদি দুইটাকেই সিলেক্ট করি, সিলেক্ট করা যদি মুভ করি, এখন আবার মুভ হচ্ছে, কিন্তু আপনি যে বারবার এটাকে সিলেক্ট করবেন, বারবার অফ করে দিবেন, তখন কি প্রবলেম পড়বে, মানে আপনি ছুটে যেতে পারে বা মনে না থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। আপনি যার সাথে ক্লিপিং মার্কস করছেন, যার সাথে আমি ক্লিপিং মার্কস করছি, ওকে আমি কি করলাম, সাথে সিলেক্ট করে দেন হচ্ছে আমাকে মুভ করতে হবে। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে, এটা থেকে যে কাজটা করলাম এটাকে কোনো ওয়ে নেই, ফিক্সড কোনো ওয়ে নেই। হ্যাঁ, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি দুইটাকে একসাথেই সিলেক্ট করি, অর্থাৎ যেই দুইটা লেয়ার আমি কাজ করছি, যেই দুইটা লেয়ার আমি কি করতেছি আপনার, একটু খেয়াল করে দেখি, এই যে আপনার অংশটা আছে, এখন আমি যদি একসাথে কাজ করতে চাই, অর্থাৎ একটা ফিক্সড করতে চাই, তাহলে আমি দুইটাকে ধরবো, ধরে এই যে নিচে দেখেন একটা অপশন আছে যাকে বলা হয় লিঙ্ক। আমি যদি এখানে লিঙ্ক করে দেই, লিঙ্ক করার পর আমি যদি এটাকে ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করি, দেখেন এটা আপনার একসাথেই কাজ করবে, অর্থাৎ দুইটা একসাথে লিঙ্ক হয়ে যায়, দুইটা একসাথে লিঙ্ক হয়ে যায়। এখন একটা কোশ্চেন আপনার মনে থাকতে পারে অথবা কাজ করতে পারে, আমি যদি লিঙ্ক না করে যদি গ্রুপ করে ফেলি, তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি দুইটাকে সিলেক্ট করি, লিঙ্ক করে ফেললাম, আনলিঙ্ক করে ফেললাম, দুইটাকে ধরে আমি এখানে কি করতেছি, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতেছি, গ্রুপ করে ফেললাম বা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এখন যদি আমি এখানে ধরে ড্র্যাগ করি, ওই একই অবস্থা, কারণ হচ্ছে আমাকে কি করতে হবে, এখান থেকে গ্রুপ অথবা গ্রুপটাকে সিলেক্ট রাখতে হবে, না হলে আপনার এই প্রবলেমটা হবেই। এখন আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে গ্রুপ আর লিঙ্কের মধ্যে পার্থক্যটা কি, গ্রুপ আর লিঙ্কের মধ্যে পার্থক্যটা কি। দুইটাই তো দেখা যায় প্রায় একই রকম কাজ করতেছে, অর্থাৎ আমি ইচ্ছা করলে এটাকে গ্রুপ করে যদি এখানে গ্রুপ সিলেক্ট রাখি, তাহলে ইজিলি আপনার মুভ হবে, আর যদি আমি যদি এখানে লিঙ্ক করে রাখি তাহলে আপনার মুভ হচ্ছে। তা দুইটার মধ্যে পার্থক্যটা কি, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে ভিজিবল না। যেমন এখানে আমি দেখতেছি যে কোনটার সাথে কোনটা লিঙ্ক করা আছে, কিন্তু যদি আমি এরকম করে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপের মধ্যে ঢুকে দেখতে হবে যে আমার কোনটার সাথে কোনটা কি করা আছে। এই জন্য আপনি সবসময় যে গ্রুপ করতে হবে তা কোনো জ্ঞান নেই। আর দুই নম্বর হচ্ছে, আপনি গ্রুপ করলে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হচ্ছে আমি এখানে গ্রুপটা সিলেক্ট রাখতে হবে, নাহলে আমি গ্রুপ ওয়াইজ মুভ করতে পারবো না। সো এটার একদম ইজিয়েস্ট একটা ওয়ে হচ্ছে আপনি দুটাকে লিঙ্ক করে ফেললে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আচ্ছা, আমি এটাকে যদি লিঙ্ক করি, কিভাবে আমি ডিসিলেক্ট করব, অর্থাৎ লিঙ্কটা কিভাবে আমি ডিসিলেক্ট করব সেটাকে আমি বলি। আপনি যদি এখান থেকে লিঙ্কটাকে অফ করে দিতে চান, জাস্ট এটাকে সিলেক্ট করে দেখেন নিচের যে লিঙ্কের অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, চলে যাবে। অর্থাৎ যার সাথে যার লিঙ্ক করছেন সেটা ইচ্ছা করলে অ্যাড করতে পারেন টিক করে, আবার ইচ্ছা করলে অফ করে দেবেন। আবার আরেকটা কাজ করতে পারেন, ইচ্ছা করলে আপনি সবগুলোকে লিঙ্ক করতে পারেন, ইচ্ছা করলে আপনি আপনার সবগুলোকে ইচ্ছা করলে লিঙ্ক করতে পারেন। এখন দেখেন সবগুলো একসাথে হবে, সবগুলো ইচ্ছে করলে একসাথেই ড্র্যাগ করবেন। এটা কিন্তু আবার গ্রুপের মতোই কাজ করতেছে একসাথে। দুইটার মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে ভিজিবল না। সো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন। এরপর আপনি যদি চিন্তা করবেন যে আপনি কি করবেন, লিঙ্ক করবেন না গ্রুপ করবেন, কোনটা ভালো হয় আপনার জন্য, আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে দুইটাকে আমি সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করে মার্চ লেয়ার করে ফেলি, আমি তাহলে কাজটা করতে পারি। আমরা জানি মার্চ লেয়ার করলে কি হয়, যে ইমেজটাকে মার্চ লেয়ার করলাম বা যে লেয়ার দুইটাকে মার্চ লেয়ার করলাম, সেই দুইটা লেয়ার এখন একটা ইমেজে পরিণত হয়ে গেছে, অর্থাৎ নর্মাল একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। এখন আমি চাইলেই একটা পিক্সেল লেয়ারে পরিণত হয়ে গেছে, এখন আমি চাইলেই কি করতে পারবো না, এটা নিয়ে কাজ করতে পারবো না, আমি চাইলেই এটা নিয়ে কোনো ধরনের কাজ করতে পারবো না। সো দ্যাট এই জায়গাটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমি কেন মার্চ করব। একদম মার্চটা আপনি তখনই করতে পারবেন যেটা আপনি একদম ফিক্সড করতে চান, তখন আপনি মার্চ করবেন। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে দেখেন, একটা খেয়াল করে দেখেন, এখানে একটা দেওয়া আছে যে মার্চ ভিজিবল। মার্চ ভিজিবলে ক্লিক করলে সে কি করে দেখেন, যতগুলো লেয়ার আছে সবগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যায়, একটা লেয়ারে রূপান্তরিত, অর্থাৎ এখানে যদি 1000 লেয়ার থাকে সবগুলো আপনার ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ারে রূপান্তরিত করবে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে আরেকটা অপশন আছে দেখেন ফ্ল্যাটেন ইমেজ, যদি ক্লিক করি এইটাও আপনার
ফ্ল্যাটেন ইমেজে পরিণত করে, অর্থাৎ একই রকম কাজ করে দুইটা। একটা হচ্ছে ভিজিবল করবে আর একটা হচ্ছে আপনার অ্যাজ এ ইমেজ হিসেবে এখানে আপনার করবে, কাজ করবে। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কী? অর্থাৎ রাইট বাটন ক্লিক করে এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে মার্জ ভিজিবল আর ফ্ল্যাটেন ইমেজের মধ্যে পার্থক্য কী? মার্জ ভিজিবল হচ্ছে আমরা যে এই অংশটা আছে এটা এখন একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আছে, আর এই যে ইমেজটা আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে, কিন্তু এটা হচ্ছে পিক্সেল আর এটা হচ্ছে আপনার লেয়ার, অর্থাৎ অ্যাজ এ শেপ লেয়ারের মতো কাজ করতে হয়। ঠিক একইভাবে দুইটাকে যখন আপনি মার্জ ভিজিবল করবেন তখন হবে এই অপশনটা, অর্থাৎ অ্যাজ এ ক্যানভাস বা লেয়ার হিসেবে আসবে, আর এটা হচ্ছে আপনার পিক্সেল লেয়ার হিসেবে আসবে। এই জন্য দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই, আর কিছু না। আচ্ছা, তো আপনি চাইলে এই অংশগুলো এইভাবে কাজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন আমি যখনই এই জিনিসগুলোকে ক্লিপিং মার্কস করব, মার্কস করার পর আমাকে যেটা করতে হবে, ক্লিপিং মার্কস করার পর আমি যদি যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমাকে একটা লিঙ্ক করতে হবে। যদি লিঙ্ক না করে তাহলে ছুটে যাবে। হয় লিঙ্ক করবেন, না মার্চ করবেন, না গ্রুপ করবেন, কিন্তু গ্রুপ আপনার ভালো কাজ করে না, মার্চও ভালো একটা রেজাল্ট দেয় না, লিঙ্কটা ভালো কাজ করে। কারণ হচ্ছে পরবর্তীতে যদি ইচ্ছা হয়, আপনার যদি ইচ্ছা হয় যেটা আপনি রিলিজ করবেন, আপনার যদি ইচ্ছা হয় যে ক্লিপিং মার্কসটা রিলিজ করব, রাইট বাটন ক্লিক করবেন, রিলিজ ক্লিপিং মার্কস, আপনি খুব সহজে রিলিজ করতে পারবেন। এখন যদি আমি উপরে চলে যাই, খুব সহজে দেখেন উপরে গিয়ে আমি কি করতেছি, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে ফেলতেছি। দেখেন এটার সাথে আপনার ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে, কিন্তু ইমেজটা এইখানে থাকার কারণে এটা দেখা যাচ্ছে না। আমাকে কি করতে হবে, এইখানে নিয়ে আসতে হবে, ইমেজটাকে এইখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে ফেলতেছি, দেখেন দেখা যাচ্ছে। ঠিক একইভাবে আপনি খুব সহজেই কাজ করতে পারেন। আচ্ছা, 2 নম্বর যে মানে পার্থক্যটা ছিল রিলিজ ক্লিপিং মার্কসের মধ্যে, সেই রিলিজ ক্লিপিং মার্কসের মধ্যে 2 নম্বর যে পার্থক্যটা সেটা হচ্ছে আমি যখন ইলাস্ট্রেটরে কাজ করতাম তখন এটাকে যখন আমি রিলিজ করতাম, রাইট বাটন ক্লিক করে যখন ক্লিপিং মার্কস করলাম, করার পর যখন রিলিজ করতেছি তখন খেয়াল করে দেখেন আমার যে নিচের যে শেপটা ছিল, শেপটার কালার টালা সব কিছু চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখানে দেখেন যেমন আছে তেমনই আছে। সো ইচ্ছা করলে কাজটা এইভাবে আপনি করতে পারেন। তো রিলিজ করার জন্য ক্লিপিং মার্কসের যে শর্তগুলো আছে সেটা আমাকে মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাকে এইখানে ইমেজটাকে সিলেক্ট রাখতে হবে, সরি, প্রথম হচ্ছে শেপটা নিচে থাকবে, ইমেজটা আপনার উপরে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অবশ্যই আমাকে ইমেজটাকে সিলেক্ট রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে ইমেজের লেয়ারের মধ্যে ক্লিক করে আমাকে কী করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে হবে। নাম্বার 4 হচ্ছে অবশ্যই যার সাথে আমি ক্লিপিং মার্কস করছি তাকে সাথে আমাকে লিঙ্ক করে বা মার্চ করে অথবা গ্রুপ করে আমাকে কাজ করতে হবে। ওকে, ফাইন। এখন একটা কোয়েশ্চেন আপনাদের মনে আছে, সেটা হচ্ছে আমি মাল্টি শেপে ক্লিপিং মার্কস করতে পারবো কিনা। মাল্টি শেপে ক্লিপিং মার্কস করা যায় কিনা সেটা একটু দেখি আমরা। আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম, এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার এখানে একটা নিলাম, নিয়ে এখানে রাখছি, আমি এখানে আরেকটা নিলাম, এখানেও এটা রাখতেছি, বা একটাকে আমি কপি করি, বারবার কপি করি। আপনি যদি চান এটাকে কম বেশি করতে আপনি সেটাও করতে পারেন। যেমন এটাকে রাখলাম, রাখার পর এটাকে একটা কপি করলাম, আমার মেবি এখানে এটাকে অফ করে দেই, এটাকেও ধরি, ধরে স্ট্রোকটাকে অফ করে দেই আর এটাকে রাখি। এটাকে কপি করে একটা অল্টার প্রেস করে একটা কপি করি, কপি করে হালকা একটু বড় করে দিই। দেখেন একসাথে বড় হচ্ছে, কেন বড় হচ্ছে আমি আপনাকে গা করে দিচ্ছি। আবার অল্টার প্রেস করে একটু বলতেছি, এই করলাম, ওকে। আচ্ছা, সবগুলোকে ধরলাম, সবগুলোকে ধরে আমি এই জিনিসটা অবশ্য দেখানো হয়নি আপনাদেরকে, আমি একটু পরে দেখাই দিব না আপনাদেরকে, যে অ্যালাইন যে অপশনটা সেটা দেখাই দেব। আচ্ছা, ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে আপনি মাল্টি শেপের মধ্যে কিভাবে ক্লিপিং মার্কস করবেন, মাল্টি শেপের মধ্যে কিভাবে আমি ক্লিপিং মার্কস করব সেটা একটু দেখি। মাল্টি শেপের মধ্যে ক্লিপিং মার্কস করার জন্য ইলাস্ট্রেটরে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে সবগুলো শেপ সিলেক্ট করতাম, রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পাথ করতাম, অথবা এইখানে একটা অপশন ছিল কম্পাউন্ড পাথে, সেই অংশটা করতাম, কিন্তু এইখানে ওই ওয়েটা নেই। তাহলে আমি আপনি মাল্টি ক্লিপিং কিভাবে করবেন, এখানে যে ওয়েটা হচ্ছে আপনার জাস্ট যেই কতগুলো শেপের মধ্যে আপনি ক্লিপিং মার্কসটা করতে চাচ্ছেন ওই শেপগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আর আমার ইমেজটা হচ্ছে উপরে রাখলাম, আমি একটু বড় করে নেই যাতে আপনি বুঝতে পারেন। উপরে রাখলাম, উপরে রেখে জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটনটা ক্লিক করে আপনি ক্লিপিং মার্কস করেন, দেখেন আমার হয়ে গেছে।
অর্থাৎ নিচে যে গ্রুপটা থাকবে এই গ্রুপের মধ্যে যতগুলো আপনার শেপ থাকবে ওই শেপের সাথে এটা আপনার ক্লিপিং হয়ে যাবে। খুব সহজেই আপনি এই ক্লিপিং মাস্কটা করতে পারেন। তো এভাবে আপনি চাইলে ক্লিপিং মাস্কটা করতে পারেন, মাল্টি শিপের ক্লিপিং মাস্কটা করতে পারেন। আচ্ছা, এখন যদি আপনার প্রয়োজন হয় যে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে একটা পেস্ট করি, আরেকটা নিয়ে আসলাম আর কি, যেহেতু আমি উপর একটা কাজ করছি এই জন্য এটা আরেকটা নিয়ে আসলাম। এখন আপনার আরেকটা যে কোয়েশ্চেন সেটা হচ্ছে আমি টেক্সটের সাথে করতে পারবো কিনা, অর্থাৎ এই আমি এখানে এই টেক্সটের মধ্যে ক্লিপিং মার্কস করতে পারি। অ্যাজ ইউজুয়াল আমি এখানে আবার টাইগার কথাটা লিখতেছি, একটু খেয়াল করে দেখেন। আমি এখানে রাখলাম টাইগার কথাটা লিখলাম, টাইগার কথাটা লিখে আমি একটু জুম করে নেই, অথবা এখান থেকে আপনি চেঞ্জ করে নেন। আপনি যদি চান এখান থেকে চেঞ্জ করে নেন, উইন্ডোজে থেকে গিয়ে আমি ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টার থেকে এখানে চেঞ্জ করে নিচ্ছি। আপনি 84 দিয়ে দিলাম, 48 দিয়ে দিলাম। আমি এটা বড় করলাম, রাখি এখানে বা এটার উপর রাখি। আচ্ছা, এখন আমি ওর মধ্যে কি করতে যাচ্ছি যে আপনার ক্লিপিং মার্কস করতে যাচ্ছি। দেখি ঠিক অ্যাজ ইউজুয়াল আমাকে কি করতে হবে, টেক্সটটাকে নিচে রাখতে হবে, ইমেজটাকে উপরে রাখতে হবে, ওটার প্রধান শর্ত। রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মার্কস করেন। খেয়াল করে দেখেন আমার এই জিনিসটা চলে আসছে। কিন্তু এই যে দেখেন একই সিস্টেমটা, অর্থাৎ দুইটার মধ্যেই একই রকম কাজ করতেছে। আমাকে কিন্তু ওই যে আবার ডিরেক্ট সিলেকশন এটা দিয়ে আমি কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। খুব সহজে আমি জাস্ট ধরবো, দুইটাকে ধরে রেডি করব, আপনার লিঙ্ক করে দেবো। এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার প্রয়োজন মতো যে কোনো কিছুকেই ক্লিপিং মার্কস করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভাই ওই যে লিঙ্ক করাটা একটু দেখাই দেন। একটু খেয়াল করে দেখেন যে আমরা এইখান থেকে যদি ইচ্ছে হয়, অর্থাৎ স্ক্রিনটা শেয়ার করিয়েন। ও সরি, একটু খেয়াল করে দেখেন আমরা ইচ্ছে করলে আমার প্রয়োজন অনুযায়ী আমি এতটুকু জায়গা সিলেক্ট করে নিতে পারি। আমি খুব সহজেই সিলেক্ট করে নিতে পারি। কিভাবে সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে ইলিপস্টিক্যাল টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপর হচ্ছে আপনার পলিগোনাল, ল্যাসো টুল। অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো যতটুকু জায়গা ইচ্ছে ততটুকু জায়গা আমি কি করতে পারি, সিলেক্ট করে আমার প্রয়োজন মতো আমি কি করতে পারি, এটাকে নিতে পারি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা এখন একটু ফেদার অংশটা দেখব, যে ফেদারের যে অংশটা ছিল সেভাবে কাজ করব, মানে এটা ফেদার নিয়ে কিভাবে কাজ করব। ফেদার জিনিসটাকে সেটা একটু দেখায় দিই আপনাদেরকে। একটু খেয়াল করে দেখেন এই যে অংশগুলো আছে, দেখেন কিছুটা অংশ হচ্ছে ওর ভিতরের দিকে চলে গেছে, এখানে দেখেন কিছু অংশ নাই, এখানে দেখেন কিছু অংশ নাই। এরপর দেখেন এইখানে যে অংশগুলো আছে, অ্যাকচুয়ালি জিনিসটা হয় হচ্ছে আপনি একটা ইমেজ ইউজ করবেন, ওই ইমেজের কিছুটা অংশ আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড হয়ে যাবে। ফেদারের কাজটা হচ্ছে আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটার কিছু অংশ আপনার অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনার ইমেজের সাথে বা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডের সাথে যে অ্যাড হবে এর আগে আমাকে কিছু কাজ করে নিতে হবে। আমি জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে সেটা। আমি সিলেক্ট করলাম, এতটুকু জায়গায় আসছি, আসার পর আমি এখানে একটা কালার ইউজ করে নিচ্ছি, এই কালারটা দিলাম আর এটা অফ করে নিই। এই যে ইমেজটা যে আছে এই ইমেজটাকে আমি কি করতেছি, আমার এটার উপরে নিয়ে আসতেছি যাতে আপনি ফেদার জিনিসটা ভালো করে বুঝতে পারেন। এই যে ফেদারটা অপশনটা আছে, এই ফেদারটা কিন্তু আমরা ইলাস্ট্রেটরও ইউজ করছি, কিন্তু ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে একটা পার্থক্য হচ্ছে ইলাস্ট্রেটরের যে প্রবলেমটা ফেস করছি আমি, সেটা হচ্ছে আমি কি করতে পারতাম না, আমার নির্দিষ্ট যে কোনো স্থায়ী মানে যে কোনো সাইড বা যে কোনো অংশ নিয়ে আমি কি করতে পারতাম না, কাজ করতে পারতাম না ইলাস্ট্রেটরে। কিন্তু ফটোশপের মধ্যে আপনি ইচ্ছে করলে সেই কাজটা করতে পারেন। খেয়াল করে দেখেন এই যে অংশটা আছে এটার মধ্যে আমি ফেদারটা ইউজ করব। ফেদারের কাজটা কি, ফেদারের কাজ হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার অংশটা মিলিয়ে দিবে। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করবেন, কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আপনি কোন অংশটা ফেদার করতে চাচ্ছেন খেয়াল করে দেখেন। আমি আমার নির্দিষ্ট একটা অংশ আছে, এই অংশটা আমি ফেদার করব, অর্থাৎ ওর সাথে আমি এই অংশটা মিলিয়ে দিব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি যাবেন হচ্ছে আপনার যে মেনু আছে সেই মেনুর মধ্যে আপনার সিলেকশন একটা অপশন আছে সেটার মধ্যে যাবেন। সেখান থেকে আমি একটা ইউজ করব হচ্ছে মডিফাই। মডিফাইয়ের মধ্যে গেলে একটা অপশন পাবেন হচ্ছে ফেদার। এই ফেদারের মধ্যে যদি আমি ক্লিক করি সে আপনাকে দেখায় দিবে আপনার যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটা কত। আমি একটু 5এই রাখি, 5এ রেখে ওকে করে দিই। একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি 5এ রেখে ওকে করে দিছি, কিন্তু কোনো ধরনের পরিবর্তন এখানে আসে নাই।
এখন যদি এই পরিবর্তন আসা দরকার হয় তখন আপনাকে স্পেস বারটা প্রেস করতে হবে। স্পেস বারটা প্রেস করবেন তাহলে আপনার এই জিনিসটা হবে। সরি, আমি স্পেস বার না, ব্যাক স্পেসটা আপনার ইউজ করতে হবে, বা ডিলিটটা প্রেস করবেন, ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করবেন, আপনার এই জায়গাটা ফেদার হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, ব্যাক স্পেস আমি যদি ডিলিট করে প্রেস করি তাহলে আপনার এটা চলে আসবে। আমি এটা আবারও করতেছি, আমি যদি ব্যাক স্পেসটা ইউজ করি তাহলে আপনার ফেদারটা চলে আসবে। অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে একটু দেখি, একটু খেয়াল করে দেখেন। এটা যেটা করে সেটা হচ্ছে এই যে আপনার ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা সে এর সাথে অ্যাড করে দিচ্ছে। অর্থাৎ আমি চাইলে আমার প্রয়োজন মতো যে কোনো অংশ নিয়ে আমি কাজ করতে পারি। জিনিসটা একটু অন্যভাবে দেখাই, আমি এই অংশটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই অংশটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, এটা নিয়ে। এখন এইটার এই অংশটা আমি চাচ্ছি অ্যাড করে ফেলতে, এটার এই অংশটা চাচ্ছি আমি অ্যাড করে ফেলতে, বা ওর একটা সাইড চাচ্ছি আমি ফেদার করে ফেলতে। আমি যদি ওকে ধরি, এইভাবে যদি ধরি, ধরার পর রাখলাম, রাখার পর আমি কি করব, যাব হচ্ছে সিলেকশনে, মেনু থেকে সিলেকশনে যাব, সিলেকশন থেকে যাব হচ্ছে মডিফাই, মডিফাই থেকে আমি যাব হচ্ছে ফেদার। ফেদারে একটু আগে যেটা 5 করছিলাম, 5 করলে কি হয়, আস্তে আস্তে জিনিসটা ফেদার হবে। আর আপনি যদি একটু বাড়িয়ে দেন, আমি 20 পিক্সেল দিলাম, দিয়ে যদি ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন আমার কার্ভটা এখন বেশি হয়ে গেছে। এখন আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে ব্যাক স্পেসটা ইউজ করব। খেয়াল করে দেখেন, আমি চাইলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা আমি কি করতে পারতেছি, আমার প্রয়োজন মতো ওর সাথে আমি অ্যাড করে ফেলতে পারতেছি। অর্থাৎ আপনি যতটুকু জায়গা চাইবেন নির্দিষ্ট অংশটুকু আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আবার আমাদের আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে সবই তো বুঝলাম, চারি সাইড থেকে করব কিভাবে। এতদিন যেটা আমার মানে পাওনা ইচ্ছা ছিল সেটা হচ্ছে কিভাবে এক সাইড থেকে করতে পারবো, কারণ চারি সাইড থেকে করার একটা ওয়ে আমরা জানি। এখন ফটোশপে আমি চারি সাইড থেকে করব কিভাবে, ফটোশপ থেকে চারি সাইড থেকে করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করবেন আপনার মেইন ইমেজটার মধ্যে। জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি আমার মেইন ইমেজটার মধ্যে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, রেক্টেঙ্গুলার দিয়ে কি দিয়ে করলাম, মার্কিউ টুল দিয়ে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। এটা হচ্ছে মেইন ইমেজটার মধ্যে যে এতটুক জায়গা আমি চাচ্ছি এই যে বাইরের যে অংশটা আছে এই বাইরের অংশটা চাচ্ছি ওর সাথে ফেদার করে ফেলতে। জিনিসটা ভালো করে খেয়াল করবেন, এই বাইরের অংশটা চাচ্ছি আমি এইখানে ফেদার করে ফেলতে। এখন আপনি কিভাবে ফেদার করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে সিলেকশনে গিয়ে প্রথমে করব হচ্ছে ইনভার্স। এখন প্রথম কোশ্চেন থাকতে পারে যে আপনি ইনভার্স কেন করলেন। আমরা জানি আমি যখন সিলেকশন করব, সিলেকশনের যতটুকু জায়গা সিলেকশন থাকবে ঠিক তার মধ্যেই ইফেক্টটা আসবে। এখন আমি চাচ্ছি তার বাইরে ইউজ করতে, অর্থাৎ এটা হচ্ছে এখন ডিসিলেক্ট, এটা হচ্ছে আমার সিলেক্ট, সো দ্যাট এইখানে আমি কাজটা করতে পারবো। কারণ হচ্ছে আমার বাইরের বর্ডারটা নিয়ে আমি ফেদারটা ইউজ করবো, এই জন্যে ফার্স্ট কাজ করবেন হচ্ছে ইনভার্স, এরপরে হচ্ছে আবার সিলেকশনে যাব, মডিফাইয়ে যাব, মডিফাই থেকে আমি ফেদারে ক্লিক করব। ফেদারে ক্লিক করে যদি এখন আমি ওকে করে দেই, ওকে করার পর যদি আমি ব্যাক স্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন আমি চারি সাইড থেকেই ফেদারটা করতে পারি। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করে দেই, খুব সহজেই দেখেন আমার জিনিসটা মিশে গেছে। ফেদারের যে কাজটা সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কি করতেছে, সে আপনার প্রয়োজন মতো আপনার যে কোনো সাইড অথবা চারি সাইড যদি আপনি করতে চান, চারি সাইড আপনার সাথে কি করতেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দিচ্ছে। তো এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথেই আপনি খুব সহজেই এভাবে ফেদার করে কাজটা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার চলেন আমরা একটু অন্য স্টাইলে ফেদারটা দেখি। যে আমি ফেদারটা তো করলাম, যে আমি এতক্ষণ তো আপনি ডিরেক্ট ইমেজের মধ্যে দেখালেন, আমি এখন একটু অন্য টাইপের ফেদার ইউজ করতে চাচ্ছি। কেমন ফেদার? ফার্স্ট আমি করব হচ্ছে আপনার ক্লিপিং মার্কস। খেয়াল করবেন, প্রথম আমি করব ক্লিপিং মার্কস, এরপর হচ্ছে আমি ফেদার করব। অর্থাৎ আমি দুইটা ইফেক্ট অ্যাড করব, আমি পারবো কি না দেখতে হবে আমাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সিলেকশন বলতে কি সিলেকশন, এটা কি শুধু রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেকশন করতে পারবো না অন্য কোনো টুলস ইউজ করতে পারবো। এইটা আমি কি করলাম, একটা শেপ তৈরি করলাম, শেপটার উপরে হচ্ছে আমার শেপ ইমেজটা আছে, রাইট বাটন ক্লিক করে আমি ক্লিপিং মার্কস করে ফেলছি। জিনিসটা খেয়াল করেন, আমি ক্লিপিং মার্কস করে ফেলছি, করার পর আমি দুইটাকে কি করলাম, লিঙ্কও করে ফেলছি। এখন আমি চাচ্ছি যে আমার এই জায়গাটার মধ্যে অ্যাজ ইউজুয়াল আমি এরকম টাইপের কিছু একটা করতে চাচ্ছি আর কি। একটু খেয়াল করে দেখেন, এই যে আমি এরকম টাইপের একটা কিছু করতে চাচ্ছি, যে আপনার উনি সিলেক্ট আছে কিছুটা অংশ হচ্ছে ওনার ভিতরের দিকে,
তা আমি কি করলাম, এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি লিঙ্কও করছি। লিঙ্ক করার পরে এখন হচ্ছে আমি এটার মধ্যে ফেদার করতে চাচ্ছি। আমি কি করলাম, এখান থেকে ল্যাসো টুলে গেলাম, ল্যাসো টুলে গিয়ে আমি এখান থেকে ড্র্যাগ করলাম। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমি এতটুকু জায়গা সিলেক্ট করতেছি, এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রাখি, রাখার পরে যাচ্ছে হচ্ছে আমার সিলেকশনে, সিলেকশন থেকে আমি যাচ্ছি মডিফাইয়ে, মডিফাইয়ের পরে আমি ফেদারে ক্লিক করলাম। এখন 20% আছে, আমি ওকে করে দিলাম। আমি দেখেন ব্যাক স্পেস ইউজ করি, দেখেন আমার কাজটা হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, সিলেকশন আমি তাহলে দেখা যাচ্ছে যে আমি ল্যাসো টুল দিয়েও করতেছি। আচ্ছা, আমি কি পেন টুলের মাধ্যমে করতে পারবো কিনা? আমি পেন টুলে যাচ্ছি, পেন টুলে গিয়ে আমি কি করতেছি, এখানে আমি একটু ড্র্যাগ করতেছি, অর্থাৎ সিলেকশনটা ভালো করার জন্য ড্র্যাগ করতেছি। আমার অবশ্যই এটা পাতে থাকতে হবে, কারণ আমি পাত ছাড়া তো সিলেকশন করতে পারবো না। এই হচ্ছে আমি সিলেকশন করলাম, এ হচ্ছে আমার সিলেকশন চলে আসছে। এখন দেখেন ওই আগের সিলেকশন আর এখনের সিলেকশন আমার সেম, সো রেজাল্ট আমার আসার কথা। এটাকে সিলেক্ট রাখি, সিলেকশনে যান, সিলেকশনে গিয়ে মডিফাই যান, মডিফাই থেকে ফেদারে ক্লিক করেন, ফেদারে ক্লিক করে ওকে করে দেই, আমি ব্যাক স্পেস ইউজ করি। সো দ্যাট সিলেকশন যদি আসে অবশ্যই আপনি কাজটা করতে পারেন। ঠিক একইভাবে আপনার যে কোনো কিছুর মধ্যে প্রয়োজন মতো আপনি ইচ্ছে মতোই সিলেকশন করে ফেদারটা ইউজ করতে পারেন চারিদিকে, অথবা আপনার প্রয়োজনে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে ফেদার করে কাজ করতে পারবেন। একটু খেয়াল করে দেখেন, এই সিলেকশনের ভিতরে মডিফাই আছে, এই মডিফাইয়ের মধ্যে আরও অনেকগুলো অপশন আছে। সেই অপশনগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা একটু দেখব। আমি এখান থেকে কুইক সিলেকশনটা ইউজ করতে চাচ্ছি, কুইক সিলেকশনটা ইউজ করে আমি এখান থেকে সিলেকশন করতে চাচ্ছি। আমি আমার প্রয়োজন মতো সিলেকশন করতে চাচ্ছি, এতটুকু জায়গা আমি সিলেকশন করলাম, এতটুকু জায়গা আমি সিলেকশন করলাম। জিনিসটা কিভাবে কাজ করে সেটা একটু দেখবো আর কি, আমরা এখানে থেকে মানে আমাদের প্রয়োজন পড়বে এই জন্যই দেখানো। তো এই হচ্ছে আমার সিলেকশন, এই হচ্ছে আমি টাইগারটা আমি সিলেকশন করছি। সিলেকশন করার পর আপনি সিলেক্টে গেলেন, গিয়ে মডিফাইয়ে গেলেন, মডিফাইয়ে গিয়ে প্রথমে একটা অপশন দেওয়া আছে দেখেন বর্ডার। বর্ডার জিনিসটা কিভাবে কাজ করে, আমি যখন বর্ডারে ক্লিক করব তখন আপনি এখানে একটা পিক্সেলের অপশন পাবেন। আপনি যদি এখানে 10 পিক্সেল দেন, আমি জিনিসটা দেখাচ্ছি দেখানোর উদ্দেশ্যে কাজ করা, আপনারাও কখনো 10 পিক্সেল দিবেন না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজটা করি সব সময়। ওকে করে দিলাম। একটা খেয়াল করে দেখেন এখানে একটা বর্ডার আসছে, অর্থাৎ দুইটা বক্স আসছে। এখানে আমি কি করতে পারবো, অল্টার প্রেস করে আমি এখানে কালার দিতে পারবো, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি কালার দিতে পারবো। অনেক সময় আমরা দেখি যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যে মডেল যিনি আছে ওনার পাশ দিয়ে একটা বর্ডারের মতো গেছে, এরকম আপনি ইচ্ছা করলে বর্ডারটা ক্রিয়েট করতে পারেন। এটা হচ্ছে আপনি বর্ডারটা ক্রিয়েট করতে পারেন এই মডিফায়ার ভিতর থেকে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, এই জিনিসগুলো সম্পূর্ণ আপনার ইচ্ছে মতো ইউজ হবে। আপনি কোথায় ইউজ করবেন, কোথায় ইউজ করলে ভালো হবে সেটা আপনার ইচ্ছা। এখানে ক্রিয়েটিভিটিটা হচ্ছে মেইন, অর্থাৎ আপনি এখান থেকে এটা ইউজ করে ওইটার থেকে ওইটা ইউজ করে আমি কাজটা করতে পারি। তো এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, আমি যাতে কাজগুলোকে প্রপার ওয়েতে কাজটা করতে পারি, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, আবার সিলেকশনে গেলাম, সিলেকশনে গিয়ে এখান থেকে আপনার মডিফাই গেলাম, মডিফাই থেকে একটা অপশন পাবেন হচ্ছে স্মুথ। আমি যদি স্মুথে ক্লিক করি তখন যে কাজটা করবে, আমি জিনিসটা বলে আর একটু বুঝিয়ে নেই যে স্মুথটা জিনিসটা কি। এই যে আমি যে অংশটা ইউজ করছি দেখেন কয়েকটা জায়গায় একটু উঁচু নিচু আছে, আমি যদি সিলেকশনে যাই তারপর হচ্ছে মডিফাইয়ে যাই, এখান থেকে স্মুথ করি, আমি 5 পিক্সেল স্মুথ করতেছি। ওকে যদি দেই দেখেন এখানে স্মুথটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমার এই ছিল আমি 5 আপনার সিলেকশনে গেলাম, মডিফাইয়ে গেলাম, স্মুথে ক্লিক করলাম, দেখেন 5 পিক্সেল দিয়ে দিলাম, চলে আসছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে 5 পিক্সেলই কি দিব, না আপনি ইচ্ছা করলে 2, 3, 4, 5, 10 আপনার সিলেকশনের উপর ডিপেন্ড করে আপনি এখানে চেঞ্জ করবেন। আচ্ছা, এরপরে দেখেন ফিল্টারে সিলেকশনে গেলাম, তারপর হচ্ছে মডিফাইয়ে গেলাম, মডিফাই থেকে এক্সপান্ড নামের একটা অপশন আছে। এক্সপান্ড অপশনটা কি, এক্সপান্ডটা হচ্ছে এই যে আপনি যে সিলেকশনটা করছেন, আপনি চাচ্ছেন আপনার সিলেকশনটা একটু সামনের দিকে অর্থাৎ একটু বর্ধিত হোক চারিদিক থেকে। সিলেকশনে গিয়ে মডিফাইয়ে যান, মডিফাই থেকে এক্সপান্ডে ক্লিক করেন, আপনি মনে করেন 7 পিক্সেল এক্সপান্ড করতে চাচ্ছি, ওকে করেন, দেখেন আমার সিলেকশন থেকে 7 পিক্সেল একটু বাইরের দিকে চলে গেছে। আপনি যদি চান আপনার প্রয়োজনে ইউজ করতে পারেন। এরপর একটু খেয়াল করে দেখেন, সিলেকশনে গেলাম, মডিফাইয়ে গেলাম, মডিফাইয়ে গিয়ে আমি কন্ট্রাক্টের মধ্যে ক্লিক করলাম, কন্ট্রাক্ট হচ্ছে এক্সপান্ডের
বিপরীত কাজ করে, অর্থাৎ আপনি যে সিলেকশনটা করছেন তা যদি আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ভিতরে ঢুকাতে চান, অর্থাৎ 3 পিক্সেল আমি ভিতরের দিকে নিয়ে আসতে চাচ্ছি, ওকে করে দেন, দেখেন 3 পিক্সেল ভিতরের দিকে চলে আসবে। তো এভাবে আপনার যখন ইচ্ছা হবে যেই কোনো ইফেক্ট আপনি এখান থেকে দিতে পারেন, দিয়ে আপনার প্রয়োজন মতো আপনি আপনার ডিজাইন কনসেপ্ট রেডি করতে পারেন, আপনি আপনার ডিজাইন কনসেপ্ট রেডি করে কাজ করতে পারেন। সাধারণত এইসব সিলেকশন দিয়ে আমরা জানি যে আপনি একটা কিছুকে কপি করতে পারবেন, একটা কিছুকে কপি করে এটাকে আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, নিয়ে গিয়ে কাজটা করতে পারবো। তো এই হচ্ছে ফেদার এবং ফেদারের ভিতরের যে অংশগুলো সেটা। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন আমাদের যেই মেনু আছে, ফটোশপের যে মেনু আছে সেই মেনুর মধ্যে এডিট নামের একটা অপশন আছে। ফটোশপের যে মেনু আছে সেই মেনুর মধ্যে, মেনু বারের মধ্যে এডিট নামের একটা অপশন আছে। ওই এডিটের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে আপনার ট্রান্সফর্ম নামের একটা অপশন পাবো। সেই ট্রান্সফর্মের ভিতরে গেলে আপনি কিছু অপশন পাবেন, এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলো কি কি সেটা আমরা একটু দেখব। একদম প্রথম যে অপশনটা আছে তার নাম হচ্ছে ট্রান্সফর্ম এগেন। এটা হচ্ছে শিফট কন্ট্রোল টি দেওয়া আছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা একটু দেখাই। অনেক সময় আমি একটা ইমেজকে কপি করে নিয়ে আসছি, কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সাপোজ মনে করেন আপনি এখানে এটা পেস্ট করছেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছেন। খেয়াল করে দেখেন আপনার ইমেজটা অনেক বড়, আপনার ইমেজটা অনেক বড়। তখন যদি আপনি কন্ট্রোল টি ইউজ করেন, খেয়াল করে দেখেন আমি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে আমার এই যে অপশনটা আছে, অর্থাৎ এই যে বাউন্ডিং বক্সটা আছে, সেই বাউন্ডিং বক্সটা শো করতেছে। কিন্তু আনফর্চুনেটলি যদি এটা শো না করে, আমি যদি এডিটে যাই, এডিটে গিয়ে যদি ট্রান্সফর্মটা দেখেন অফ হয়ে আছে, কারণ এখানে আপনার সবগুলোই অফ করে এই জন্যে। আচ্ছা, ইমেজে গেলাম, ইমেজ থেকে এডিটে গেলাম, এডিট থেকে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম গিয়ে দেখেন এগেনটাও আপনার অফ হয়ে আছে। আচ্ছা, কেন অফ হয়ে আছে সেটা আমি একটু বলি। অনেক সময় আমি এখানে এটাকে সিলেক্ট করলাম কিন্তু আমার এই অপশনটা শো করতেছে না, অর্থাৎ আপনার যে বাউন্ডিং বক্সটা আছে সেটা শো করতেছে না, এরকম শো করতেছে না। তখন যদি আপনি এডিটে যান, এডিটে গিয়ে ট্রান্সফর্ম অপশনে গিয়ে দেখেন এগেইনের যে অংশটা আছে এটা কিন্তু এখন ভিজিবল না, কারণ এই জিনিসটা আপনার অফ করা। আমি যে জিনিসটা মানে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো কারণে, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে শো ট্রান্সফর্ম রেডি করা আছে, অটো সিলেকশন রেডি করা আছে, ইমেজটাও আমার সিলেক্ট করা আছে, অর্থাৎ লেয়ারটাও সিলেক্ট করা আছে, কিন্তু আমার এই শো ট্রান্সফর্ম অপশনটা শো করতেছে না, এই অপশনটা শো করতেছে না। যদি এরকম কখনো হয় তখন যেটা করবেন সেটা এডিটে গিয়ে আমি যেই কাজটা করব, এই ট্রান্সফর্ম এগেনের মধ্যে ক্লিক করব বা কন্ট্রোল শিফট কন্ট্রোল টির মধ্যে ক্লিক করব, তাহলে আপনার এই যে অপশনটা আছে শো করবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে এটা শো করলে কি হবে? এটা শো করলে যেটা হবে, আপনি আপনার ইমেজটাকে রিসাইজ করতে পারবেন। যেমন মাঝে মধ্যে আমরা কাজ করতেছি, আমার যে আর্টবোর্ডটা আছে বা আমার যেই আপনার ক্যানভাসটা আছে, ক্যানভাসটা এত বেশি ছোট যে আমার ইমেজটা অনেক বড়, তা আমি দিচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না আমার ইমেজটা আছে কিনা। তখন আমি কি করব, ছোট করে নিয়ে কন্ট্রোল টি ইউজ করব। টি ইউজ করলে ট্রান্সফর্ম অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে, ট্রান্সফর্ম অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে কন্ট্রোল টি ইউজ করলে। অথচ আপনার ইলাস্ট্রেটরের মধ্যে কন্ট্রোল টি ইউজ করলে আসতে হচ্ছে আপনার টাইপ টুলের প্লেট বাটা, আর এখানে কন্ট্রোল টি ইউজ করলে আসে হচ্ছে আপনার এই যে ট্রান্সফর্ম যে অপশনটা আছে সেটা। যদি কখনো আপনার এখানে এটা শো না করে তখন কন্ট্রোল টি ইউজ করে আপনি এটাকে শো করে নেবেন। এটা হচ্ছে প্রথম অপশনটা, ওকে ফাইন। দ্বিতীয় যে অপশনটা আছে ট্রান্সফর্মে গেলাম, এরপরে যে অপশনটা আছে তার নাম হচ্ছে স্কেল। স্কেলের কাজটা কি সেটা দেখি। আমরা জানি যে আপনি যদি মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে এটাকে আমি ডিসক্রিজ ইনক্রিজ করতে পারতেছি, জিনিসটা একটু ভালো করে বুঝবেন। ডিসক্রিজ ইনক্রিজ করতে পারতেছি কর্নারে ধরে, আমি এই পাশটা গিয়ে স্কেলিং করতে পারতেছি, আর এইখান থেকে আমি কি করতে পারতেছি, যে কোনো সাইড থেকে আমি স্কেলিং করতে পারতেছি, যে কোনো সাইড থেকে আমি কি করতে পারতেছি, স্কেলিং করতেছি এবং ডিসক্রিজ ইনক্রিজ করতে পারতেছি, আর এখানে হচ্ছে রোটেট করতে পারতেছি। এই তিনটা কাজ আমি কি করতেছি, দেখেন মুভ টুলে গিয়ে কাজটা করতেছি। কিন্তু আপনি যদি এডিটে যান, এডিট থেকে ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে গিয়ে যদি শুধু স্কেলে যদি আমি ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন এই কর্নারটার মধ্যে গেলে আমার কি দেখানোর কথা ছিল, যে আপনার রোটেট অপশনটা দেখানোর কথা ছিল, কিন্তু সেখানে রোটেট দেখাচ্ছে না।
সে প্রত্যেকটা স্কেলিং হচ্ছে আপনাকে অ্যাড করে দিচ্ছে, এই স্কেলিংটা আপনাকে অ্যাড করে দিচ্ছে, শুধু সে শুধু স্কেলিংটাকে আপনাকে অ্যাড করে দেবে, অন্য কিছু অ্যাড করবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এডিটে যাব, এডিটে গিয়ে ট্রান্সফর্মে যাব। এখন যদি আমি রোটেটে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এই কর্নারটার মধ্যে আসতে স্কেলিং দেখানোর কথা, এখানে আসতে স্কেলিং দেখানোর কথা, কিন্তু স্কেলিং দেখাচ্ছে না। এখানে আপনি যে কোনো জায়গায় যাবেন সেখানে রোটেট দেখাবে। জিনিসটা হচ্ছে আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে যদি শুধু স্কেলিংটা রেডি করতে চান, তখন আপনি কি করবেন, এডিটে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে স্কেলটাকে রেডি করব, শুধু ক্লিক করে রাখবো, তখন শুধু স্কেলটা আপনার অ্যাক্টিভ থাকবে। যদি আপনি রোটেটটাকে রেডি করতে চান, তাহলে আপনি রোটেট অপশনটাকে ক্লিক করবেন, আর কিছু কাজ করবে না। এর নিচে একটা অপশন আছে স্কিউ, স্কিউটার মধ্যে গেলাম, যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন যে কোনো পয়েন্টারে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আমি চাইলে এই পয়েন্টটাকে ধরে আমি আমার প্রয়োজন মতো কী করতে পারি, ড্র্যাগ করতে পারি, ড্রপ করতে পারি। অর্থাৎ আমি এই অংশটাকে ধরে ড্র্যাগ করে কাজ করতে পারি, এই অংশটাকে ধরে আমি কি করতেছি, ড্র্যাগ করতে পারতেছি। আর ইমেজটা একটু খেয়াল করে দেখেন এমনভাবে কাজ করতেছে যে ওর সাথে ও সামঞ্জস্য কাজ করতেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, অন্যান্য সময় আমি যদি ইমেজ ধরে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন এই ইমেজটা কিন্তু 3Dর মতো হয়ে আসতেছে, কিন্তু অন্যান্য সময় যখন আমি এখানে ড্র্যাগ করতাম তখন এই কর্নারটা কি হতো, উপরের দিকে উঠে আসতো, আমার ইমেজটা একটু ব্যাকা টাকবে, অর্থাৎ চ্যাপ্টা টাইপের হয়ে যেত। কিন্তু এইখানে খেয়াল করে দেখেন সে যখন ড্র্যাগ করতেছি, সে কিন্তু তার ইনভায়রনমেন্টের সাথে অ্যাড হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখেন ইনভায়রনমেন্টের সাথে অ্যাড হচ্ছে। এখন মনে হচ্ছে জিনিসটা আমার একটু কর্নার টাইপের হয়ে গেছে, এখন মনে হচ্ছে আপনার অ্যাড হয়, একটু খেয়াল করে দেখেন সে কিন্তু একদম ইনভায়রনমেন্টের সাথে অ্যাড হচ্ছে। সো দ্যাট আপনি যদি এরকম কাজ করতে চান তাহলে কি করতে পারেন, এখান থেকে স্কিউটা অ্যাড করতে পারেন। যেমন অন্যান্য ক্ষেত্রে যেটা হয়, আমি ড্র্যাগ করতেছি, আমি এখান থেকে ড্র্যাগ করতেছি, সে যেটা করে সেটা হচ্ছে এই পাশ থেকে একটু বেড়ে যাচ্ছে, এই পাশ থেকে একটু কমে যাচ্ছে, বা ইমেজটা একটু লম্বাটা হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম করে। কিন্তু আপনি যদি এইখান থেকে স্কিউ নিয়ে কাজ করেন তাহলে এই প্রবলেমটা আর আপনার এখানে ফেস করতে হবে না। ওকে ফাইন। এরপর হচ্ছে আমি এখানে গেলাম, এডিটে গেলাম, এডিটে গিয়ে ট্রান্সফর্মে গেলাম, এখান থেকে একটা অপশন আছে ডিস্টোর্ট, ডিস্টোর্টে গিয়ে আপনি কি করতে পারবেন, কর্নারগুলো ধরে ধরে দেখেন স্কিউ আর ডিস্টোর্টটার মধ্যে প্রায় মনে হয় একই রকম কাজ করতেছে, একই রকম কাজ করতেছে। আপনি চাইলে প্রত্যেকটা কর্নার ধরে ধরে আপনি আপনার প্রয়োজন মতো কি করতে পারবেন, উল্টিয়ে ফেলতে পারবেন, ড্র্যাগ করে ফেলতে পারেন। দেখেন খেয়াল করে দেখেন আমি এইভাবে রাখলাম, অর্থাৎ আপনি প্রত্যেকটা অংশকে ধরে ধরে আপনি আপনার মতো কি করতে পারবেন, ইচ্ছে মতো কাজ করতে পারবেন, অর্থাৎ ডিস্টোর্ট করে ফেলতে পারবেন। এটাকে ধরে আপনি ডিস্টোর্ট করে ফেলতে পারবেন, যেমন ইচ্ছে তেমন করে আপনি ডিস্টোর্ট করে ফেলতে পারবেন, আপনার যেমন ইচ্ছে তেমন করে আপনি ডিস্টোর্ট করতে পারেন। আচ্ছা, যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি করতে পারেন ডিস্টোর্ট, অর্থাৎ ভেঙে ফেলা, আপনি ইচ্ছে মতো আপনার ইমেজটাকে ডিস্টোর্ট করে ফেলতে পারবেন। আবার এডিটে গেলাম, এডিটে গিয়ে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে দেখেন পার্সপেক্টিভ নামের একটা অপশন আছে, আমি পার্সপেক্টিভটা গেলাম, গিয়ে এই কর্নারটাকে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন পার্সপেক্টিভটা সে যেটা করতেছে, আমি এখান থেকে ড্র্যাগ করতেছি, সেটা দেখেন স্কিউর মতোই কাজ করতেছে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা কি, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি যখন এই পাশটায় ধরে ড্র্যাগ করতেছি তখন দুই পাশটা কিন্তু সমানভাবে কাজ করতেছে, দুই পাশটা সমানভাবে কাজ করতেছে। যেমন এই পাশটা ড্র্যাগ করতেছি, ওই পাশটা আপনার সমানভাবে হচ্ছে। কিন্তু স্কিউর ক্ষেত্রে যেটা হতো, যে কোনো যেই পাশ ধরে ড্র্যাগ করবেন ওই পাশই আপনার হয়। একটু খেয়াল করে দেখেন অনেক সময় আমরা এরকম 3D একটা দেখি, মোশন দেখি, যে টিভি আপনার দেয়ালের মধ্যে অ্যাড করা আছে, এরকম একটা 3D অ্যাড করতেছে। আপনি ইচ্ছা করলে এই পার্সপেক্টিভের মাধ্যমে এরকম একটা ইফেক্ট দিতে পারবেন, আপনি চাইলে এরকম একটা ইফেক্ট দিতে পারেন। আর এগুলো সবগুলো কাজ করেছে এনভায়রনমেন্ট নিয়ে, অর্থাৎ আপনি চাইলে আপনার ইমেজটাকে একদম অ্যাকুরেটলি কাজ করতে পারেন। এডিটে যাচ্ছি, ট্রান্সফর্মে যাচ্ছি, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ওয়ার্প। ওয়ার্পের কাজটা হচ্ছে, আমরা জানি টেক্সট র্যাপ নামের একটা কাজ ছিল, টেক্সট র্যাপটার কাজটা ছিল হচ্ছে কি, যে আমার একটা শেপ আছে, শেপের পাশ দিয়ে হচ্ছে আমার টেক্সটগুলো চলে যাবে। কিন্তু এইখানে যে টেক্সটটা র্যাপটা কাজ করে, সেই র্যাপটা কাজ করেছে ইমেজের উপরে। আপনি যদি চান আপনার ইমেজটাকে ধরে দেখবেন কিছু কিছু জায়গায় এরকম একটু কার্ভ থাকে, যে বইয়ের পাতাটা উল্টিয়ে গেছে, এরকম একটু কার্ভ থাকে, আপনি চাইলে এই অংশটা দিয়ে এই কাজটা করতে পারেন, যে আমার এখানে ইফেক্ট দেওয়ার পর আমি চাইলে বইয়ের পাতাটাকে উল্টিয়ে ফেলতে পারি। দেখেন আমি কিন্তু আমার টোটাল ইমেজটাকে একটা দলবদ্ধটা করে ফেলতে পারতেছি, আমি চাইলে এটাকে ধরে আমি রেডি করতে পারতেছি।
আমি চাইলে এই অংশটাকে ধরে কাজ করতে পারতেছি, অর্থাৎ আমি চাইলে আমার ইমেজটাকে টোটাল নিয়ে কাজ করতে পারবো। দেখেন টোটাল কিন্তু এটাকে আমি একদম ফোল্ড করে ফেলছি, কোনো সমস্যা নেই আমার। তো ওয়ার্পের মাধ্যমে এই কাজটা করতে পারেন। এখন একটা প্রথম কোশ্চেন থাকতে পারে, অ্যাকচুয়ালি ওয়ার্পের কাজটা কি, মেইন কাজটা কি করে। ওয়ার্পের কাজটা কি করে না করতেছে সেটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। একটু খেয়াল করে দেখেন, এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো হচ্ছে আপনার ওয়ার্পের মাধ্যমে তৈরি করা। কিভাবে ওয়ার্পের মাধ্যমে তৈরি করা, আমি জাস্ট এই দুইটা ডিজাইনকে আপাতত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি ডাউনলোড করে নিচ্ছি। এই দুইটা ডিজাইন বা ওই আমি এই দুইটাকে ডিজাইনকে নিচ্ছি, আপাতত ডাউনলোড করে নিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আমরা চাইলে এটা দিয়েও একটা মকআপ তৈরি করতে পারি। আমি এখানে গেলাম, ওপেনে গেলাম, আমি যেই ইমেজগুলো, যে ইমেজটা ডাউনলোড করে নিয়ে আসছি ইমেজটাকে নিলাম, নিয়ে দেখেন একটু খেয়াল করে দেখেন আমি কি করতেছি। এখান থেকে জাস্ট এই ইমেজটাকে ড্র্যাগ করে যতটুকু প্রয়োজন আমি ততটুকু কী করতেছি, ড্র্যাগ করে এটাকে আমি কপি করে নিচ্ছি। কি দিয়ে, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে। এটাকে সিলেক্ট করি, আপনার মুভ টুলে যাই, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করে এই যে ইমেজটা আছে এটার মধ্যে আমি অ্যাড করব, কন্ট্রোল ভি দিয়ে আমি অ্যাড করতেছি। খেয়াল করে দেখেন, কন্ট্রোল ভি দিয়ে আমি অ্যাড করলাম। এটাকে একটু ছোট করি, এটাকে ছোট করে এখানে রাখি, আপাতত এখানে রাখি। আচ্ছা, রাখার পর আমি এটাকে যদি সিলেক্ট করে এডিটে যাই, এডিটে গিয়ে যদি এখানে যাই হচ্ছে ট্রান্সফর্ম থেকে যদি ওয়ার্পে যাই, দেখেন কিভাবে কাজ করে। আমি এটাকে ধরলাম, এই কর্নারটাকে ধরলাম, ধরে এই যে কার্ভটা আছে আমি কার্ভটার এখানে নিয়ে আসলাম। এখান থেকে এটা ধরি, এই কার্ভটাকে ধরে আমি এখানে নিয়ে আসি। এখন দেখেন এই জায়গাটার মধ্যে অ্যাড সোজা করতে হবে, আমি এটাকে ধরে ঠিক করি। অর্থাৎ আমার যে কন্ট্রোলারগুলো আছে আমি ইচ্ছে করলে কন্ট্রোলগুলো খুব সহজেই ইউজ করতে পারি। এই অংশটা শেষ। এখন আপনি চাইলে এভাবে ড্র্যাগ করে কি করতে পারেন, এটাকে সোজা করতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ধরে আপনি আপনার কাজটাকে ঠিক করতে পারেন। এই যে অংশটা আছে এই অংশটা দেখেন এখানে অ্যাড করবেন। দেখেন আমার এখানে একটু কার্ভ টাইপের স্টাইল আসতেছে, খেয়াল করেন। অর্থাৎ আপনি যা চাইবেন সেম টু সেম আপনি এখানে করতে পারবেন এই কার্ভের মাধ্যমে। এখানে আমার এই অংশটাকে ধরে এখানে নিয়ে আসি, এই অংশটাকে ধরে আমি ঠিক করি এটাকে। আর এই অংশটাকে ধরে দেখেন এখানে একটু উপরের দিকে আসছে, আমি এখানে উপরের দিকে নিয়ে গেলাম। এটাকে ধরে আমি কি করতেছি, এইটা ঠিক করতেছি, এই পাশটা দেখেন ঠিক আছে কিনা। ওকে, এখন এই মধ্যেখানে যদি জাস্ট আপনি ড্র্যাগ করেন আপনার মধ্যেরটা সোজা হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি কি করতে পারেন, রেডি করতে পারেন। এই যে মধ্যেখানে যদি ধরে একটু ড্র্যাগ করি, দেখেন মধ্যেরটাও আপনার ওয়ার্পের কাজ করতেছে। আচ্ছা, আরেকটা কথা বলে দেই, এটা হচ্ছে 2020 ছাড়া 17-এর মধ্যে কি হবে, এখানে আরও অনেকগুলো নেটের মানে অপশনগুলো দেখা যাবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, যেটা আপনার এরকম হলো কেন, আপনারটা এরকম আমারটা এরকম কেন, এরকম চিন্তা করার কিছু নাই। সেম টু সেমই কাজ করে, অর্থাৎ আপনি মিডলের অংশগুলো ধরেও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি কার্ভ করলাম, দেখেন আমার একটা কার্ভ হয়ে গেছে। আমি এন্টার প্রেস করি, আমার এখানে একটা কার্ভ হয়ে গেছে। খেয়াল করে দেখেন আমার একটা কার্ভ হয়ে গেছে। আবার আমি কি করতেছি, যাচ্ছি এই পাশটা আমি ধরি, আমার রেক্টেঙ্গুলার মার্কি টুলে গেলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এখান থেকে নিচ্ছি এটাকে। এটাকে ধরলাম, যাচ্ছে এখানে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এটাকে ধরে একটু ছোট করে নেই, রাখি এখানে, এন্টার প্রেস করি, এডিটে যাচ্ছি, ট্রান্সফর্মে যাচ্ছি, ওয়ার্পে যাচ্ছি। ওয়ার্পে গিয়ে আমি কি করতেছি, এই অংশটাকে ধরে এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে ঠিক করে ফেলি, এই অংশটাকে ধরে আমি এখানে অ্যাড করি, এটাকে ঠিক করে ফেলি। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গাটাই আগে ঠিক করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটাকে ধরেন, দেখেন এখানে আমার কার্ভ আছে, অর্থাৎ এটা এখানে থাকুক, এখানে ওয়ার্প আছে, আমি এখানে রাখি, এখানে রাখি, এটাকে এখানে ধরি, এখানে দেখেন কার্ভ আছে, আমি এটাকে ঠিক করে নিচ্ছি, কার্ভটা চলে আসছে, এটাকে ধরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এটাকে ঠিক করে নেই, এই পাশটাও ঠিক করে নেন।
এখান থেকে ধরে এটাকে ঠিক করে নেন। আর মিডলের অংশটাকে আমি কি করব, হালকা হালকা টেনে ঠিক করে ফেলবো। ওকে, এন্টার প্রেস করে দেন। এই হচ্ছে আমার দুটা কার্ভ হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন, আমার এরকম কার্ভ যদি প্রয়োজন হয় তখন আমি ওয়ার্পের মাধ্যমে এই কার্ভগুলো করতে পারি। অর্থাৎ এই যে ডিজাইনগুলো যে আছে, এই অংশগুলো যদিও এগুলো আপনার ডিরেক্টলি আপনার মকআপ করা, যদি আপনি এরকম মকআপ না পান তখন আপনি ইচ্ছা করলে এরকম ওয়ার্পের মাধ্যমে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি ইচ্ছা করলে ওয়ার্পের মাধ্যমে কাজগুলো করতে পারেন। এই হচ্ছে আপনার ওয়ার্পের অপশনটা। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখেন, আমি একটু এখানে করে ফেলি, এডিটে যাচ্ছি, এডিট থেকে এটাকে সিলেক্ট করে রাখি, এডিটকে যাচ্ছি, এডিট থেকে ট্রান্সফর্মে যাচ্ছি, ট্রান্সফর্মে গিয়ে দেখেন রোটেট 180 ডিগ্রি। আমি যখন এটাকে রোটেট 180 ডিগ্রি করতেছি এটা কিন্তু এখন হচ্ছে, কিন্তু আমাদের আরেকটা অপশন ছিল, অর্থাৎ এই যে দেখেন ইমেজের মধ্যে, ইমেজ রোটেশনের মধ্যে একটা অপশন ছিল যে ফ্লিপ ক্যানভাস বা এখানে কিছু রোটেশন অপশন ছিল। এটা হচ্ছে টোটাল ক্যানভাসে কাজ করে, জিনিসটি একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে ক্যানভাসে কাজ করে, অর্থাৎ ইমেজে গেলাম, ইমেজ রোটেশনে গেলাম, এই কাজগুলো হচ্ছে এইখানে আপনার কাজ করতেছে ক্যানভাসের মধ্যে। আর এইখানকার যে অংশটা আছে, এডিটের যে অংশটা আছে, সেই এডিটের অংশগুলো হচ্ছে আপনার ইমেজটা যদি অন্য কোনো ক্যানভাসে থাকে, আরেকটা ক্যানভাসের উপরে অ্যাজ এ লেয়ার হিসেবে, তখন এখান থেকে কাজ করবে। এখন দেখেন 180 ডিগ্রি দিচ্ছি, হচ্ছে, কাউন্টার ক্লকওয়াইজ দিচ্ছি, হচ্ছে। দেখেন কাউন্টার ক্লকওয়াইজ যদি আমি দেই, হচ্ছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করে সরি এডিটে যাই, এডিট থেকে চেঞ্জ করে যদি আমি কাউন্টার ক্লকওয়াইজ দিই, এটাও হচ্ছে। আমি যদি এখন ভার্টিক্যালি বা হরিজন্টালি ফ্লিপ করি, খেয়াল করে দেখেন হচ্ছে। খুব সহজে আমি কি করতেছি, করতে পারতেছি। তো এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো ইমেজকে রোটেশন করতে পারেন, কার্ভ করতে পারেন, আপনি আপনার অপশনগুলো ইউজ করতে পারেন। যেমন অনেক সময় কিছু কিছু কাজের ক্ষেত্রে আমার এই অপশনগুলো লাগে, এভাবে এই অপশনগুলো ইউজ করে আপনি আপনার ইমেজের, অর্থাৎ আপনি আপনার যে ডিজাইন আছে, যে ডিজাইনের একটা ন্যাচারাল লুক দিতে পারেন। যেমন আজকে আমরা অনেকেই বাইকের যে কাজটা করছি, বাইকের যে লুকটা আছে, বাইকের লুকটা কিন্তু আপনাকে দিতে পারি নাই। আমার মনে হয় এগুলো দেখার পর আপনারা অনেকেই এই লুকটা দিতে পারবেন এবং এখান থেকে খুব সহজে আমি কাজটা করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, ওই যে আমি একটা করতেছি লাইক দ্যাট, এরকম আর কি, যে পেন টুলে গেলাম, এখান থেকে শেপ ক্রিয়েট করতেছি আমি আর কি, এরকম একটা শেপ ক্রিয়েট করতে যাচ্ছি। মনে করেন আমি এরকম টাইপের একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছি, এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর মেবি এটা আপনার বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই, এটাকে রাখলাম এইখানে। এখানে রেখে আমি এটাকে যেটা করব, আচ্ছা এখান থেকে আগে প্রপার্টিস থেকে রেডি করে ঠিক করে নিই এটাকে আমি। আরে আচ্ছা কথা, এটা তো আরেক সমস্যা, এটাকে অফ করে নেই। আচ্ছা, এই হচ্ছে আমি প্রবলেমটা সলভ করে নিলাম। এখন আমি যেটা করব, কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিব। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে, এটা হচ্ছে একটা নিচে থাকবে, একটা উপরে থাকবে। ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে আমি এটাকে ক্লিপিং মার্কস করে নিলাম। এখন আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে কাজটা করব। এটা হোভার ইউজ করতে হবে, হোভারটা ইউজ করতেই হবে এখানে। আমি সম্ভবত আপনাদেরকে সেদিন বলে দিছিলাম যে বিশেষ করে যখন আমরা ইমেজ ইউজ করব তখন এখানে সাধারণত যদি টেক্সট ইউজ করি আর কি, তাহলে হোভারটা ইউজ করতেই হবে। আর যদি আপনি মনে করেন যে না এখানে আপনি টেক্সটটা ইউজ করবেন না, কিন্তু আপনার ইয়ার প্রায়োরিটির জন্য হোভারটা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। একটু খেয়াল করে দেখেন, আমরা এই পর্যন্ত শুনে আসছি যে আপনার ফটোশপের মধ্যে সবচেয়ে বেশি বা সবচেয়ে ইউজফুল যে ওয়ার্কগুলো আছে তার মধ্যে হচ্ছে ক্লিপিং পাথ একটা আছে। ক্লিপিং পাথের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে আরেকটা অপশন। এখন এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মধ্যে আপনার বিভিন্ন ওয়ে আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার। আমরা একটা অংশ দেখছিলাম, আর সেটা হচ্ছে আপনার পেইন টুলের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি, কোনো কিছুর পেইন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি। এখন
এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা যে আমরা চেঞ্জ করতেছি, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জটা কিন্তু সব জায়গাতে পেন টুল দিয়ে হচ্ছে না। পেন টুল ছাড়াও আপনি কিছু কিছু জায়গাতে কাজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের 6টা ওয়ে আছে। 6টা ওয়ের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এর মধ্যে অলরেডি আমরা একটা দেখছি, সেটা হচ্ছে আপনার সিলেকশন টুলসের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি। নাম্বার 2 হচ্ছে ক্লিপিং পাতের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি। আরও যে 4টা অংশ আছে সেই 4টা অংশ আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখন প্রথম যে অংশটা আছে, আমাদের যে টুল প্লেট আছে সেই টুল প্লেটের মধ্যে একটা টুলস আছে, একটু খেয়াল করে দেখেন, যেটার নাম হচ্ছে ইরেজার টুলস। ভালো করে খেয়াল করবেন, টুলস প্লেটের মধ্যে একটা অপশন আছে ইরেজার টুলস, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। এই টুলসগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আপনাকে হেল্প করবে, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এগুলো ইউজ হয়। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এই যে আলাদা আলাদা যে নামগুলো আছে, যে নিশ্চয়ই এগুলোর আলাদা আলাদা কাজও আছে। অবশ্যই, যেহেতু প্রত্যেকটা আপনার অংশের কাজগুলোর নাম হচ্ছে আলাদা আলাদা, সো দ্যাট আমার কি হবে, কাজটাও হবে আলাদা আলাদা। কেমন কাজ করবে, কি সিস্টেমের কাজ করবে সেটা দেখে নেই একটু আমরা। একদম প্রথম যে অংশটা আছে তার নাম হচ্ছে আপনার ইরেজার টুলস। ইরেজার টুলসের কাজটা কি সেটা একটু দেখব। একটু খেয়াল করে দেখেন, এখানে আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করে রাখছি। ভালো করে খেয়াল করেন, আমার এখানে অনেকগুলো ইমেজ ডাউনলোড করে আছে। একদম প্রথম যে অংশটা আছে তার নাম হচ্ছে আপনার ইরেজার টুলস। ইরেজার টুলসটা কি কাজ করে সেটা একটু দেখি। ইরেজার টুলসের কাজ হচ্ছে, আপনি যদি কোনো কিছু ইরেজ করে ফেলতে চান, অর্থাৎ আপনার এই ইমেজটা আছে, একটু খেয়াল করে দেখেন, এখানে একটা স্পট দেওয়া আছে। শুধু স্পট না, আপনি যদি এখানে ড্র্যাগ করেন, এই ড্র্যাগ করে আপনি চাইলে কি করতে পারেন, আপনি এইখানে এতটুকু জায়গা ইরেজ করে ফেলেন। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি হচ্ছে জানেন, এই জিনিসটা হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা দিয়ে আপনি কি করতেছেন, এটাকে ইরেজ করে দিচ্ছেন, অর্থাৎ এই কালারটাকে আপনি ইরেজ করে দিচ্ছেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, তো এইটা তো ইরেজ হলো না, এটা হচ্ছে ফিল আপ হলো, যে কালার দিয়ে আমি ফিল আপ করতেছি। আমি যদি এটাকে ইরেজ করতে চাই তখন কি করব? আপনি যদি ইরেজ করতে চান তখন এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডের যে লকটা আছে লকটাকে আমি খুলে ফেলি। খুলে যদি এখন ড্র্যাগ করি, এখন দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা সে ইরেজ করে ফেলতেছে। ভালো করে খেয়াল করে দেখেন, সে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ফেলতেছে। তো এভাবে আপনি চাইলে দেখেন, খুব সহজে আপনি চাইলে এভাবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ফেলতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা আছে, আপনি যে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে ইরেজ করবেন বা কোনো কিছু ইরেজ করবেন, ইরেজের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা যাতে নষ্ট না হয়। যেমন খেয়াল করে দেখেন, এই যে প্রোডাক্টটা আছে, আমি যদি এটার মধ্যে ইরেজ করি, খেয়াল করে দেখেন ওর কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইরেজ হয়ে যাচ্ছে, কারণ এটা লক করা না। আমি এই পর্যন্ত ইরেজ করলাম, এখন আমি যখন এইখানে যাচ্ছি আমি কিন্তু এইখানে ইউজ করতে পারবো না, অর্থাৎ কর্নারগুলো ইউজ করতে পারবো না, কারণ ও হচ্ছে রাউন্ড কর্নার। রাউন্ড কর্নারের কারণে আমি কাজটা করতে পারবো না। তো ইরেজার টুলসের কাজটা কি? ইরেজার টুলসের কাজটা হচ্ছে, আপনি যদি ইরেজ করতে চান কোনো কিছু, ফার্স্ট যে কাজটা করে, যদি লক অবস্থায় থাকে তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারের মাধ্যমে আপনি ঢেকে দিতে পারবেন জিনিসটাকে, জাস্ট ঢেকে দিতে পারবেন। এখানে আপনি এই জায়গাটা ঢেকে দিলেন। আর যদি আপনি আনলক করে নেন তাহলে আপনি কি করতে পারবেন, ওর যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে শুধু ব্যাকগ্রাউন্ড না, আপনি যে কোনো কিছু রিলিজ, অর্থাৎ তার টোটাল অংশটাকে আপনি রিলিজ করে ফেলতে পারেন। টোটাল অংশটা আপনি ইরেজ করে ফেলতে পারেন। ইরেজের কাজ হচ্ছে আপনার জিনিসটা মুছে ফেলা। তো এরকম যদি কখনো যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি চাইলে এটাকে ইরেজ করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী ইরেজ করে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে একটা অপশন আছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এই জিনিসটা কি সেটা সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। এর নিচে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে আপনার ম্যাজিক ইরেজার টুলস। আমি ম্যাজিক ইরেজার টুলসে গেলাম, গিয়ে খেয়াল করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন সে টোটালটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে। উইথ হচ্ছে আপনার এইটার যে অংশগুলো আছে এটার অংশগুলো আমার ইরেজ করে দিচ্ছে। এখন আপনার প্রথম কোশ্চেন থাকতে পারে, এটা কি হলো? ম্যাজিক ইরেজার টুলসের কাজটা হচ্ছে, আপনি ওকে যেখানে ক্লিক করবেন ওই সিমিলার কালারগুলো সে কি করবে, ইরেজ করে দিবে। খেয়াল করে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি সে চলে যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল মনে আছে কি না আপনাদের জানি না,
এখানে একটা অপশন দেখেন ম্যাজিক ওয়ান টুলের একটা কাজ ছিল সিমিলার কালারগুলোকে সিলেক্ট করে, আর ম্যাজিক ইরেজার টুলসটার কাজ হচ্ছে সিমিলার কালারগুলোকে ইরেজ করে দেয়। এখন একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে আমি এখানে যে কাজটা করলাম ক্লিক করলাম তো ও তো চলে যাচ্ছে, তাহলে এটা আমার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এই কালারটার মধ্যে ও হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার একটা কালার হোয়াইট কালার, আর ও হচ্ছে ব্ল্যাক কালার। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এক ক্লিকেই আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এক ক্লিকেই আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন আপনারা খুব আনন্দে আছেন যে তাহলে তো খুব সহজে হইলো যে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করব, কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি একটু যাই হচ্ছে আমাদের গতকালকের যে বাইকটা ছিল সে বাইকের মধ্যে যাই, একটু খেয়াল করে দেখেন তার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট কালার। আমি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ম্যাজিক ইরেজার টুলসে গিয়ে ক্লিক করি দেখেন মোটামুটি আমার এই পাশের অনেকটা অংশ চলে গেছে, কিন্তু এই পাশ থেকেও কিছুটা অংশ চলে গেছে, কারণ হচ্ছে এইখানকার কালারটার আর এর কালারটা সিমিলারিটি অনেকটা বেশি ছিল এজন্যে। তাহলে আপনি কি করতে পারেন, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে টলারেন্সটাকে একটু কমিয়ে দিতে হবে। আমি টলারেন্সটা 20% রাখলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে কিন্তু ও আর যায়নি। আবার যদি এখানে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, আবার এখানে ক্লিক করি, অর্থাৎ যেই কালারটার মধ্যে আপনি ক্লিক করবেন ওই কালারটার মধ্যে ক্লিক করে করে খুব সহজে আপনি কি করতে পারেন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ফেলতে পারেন। খেয়াল করে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ফেলতেছি, আমি খুব সহজেই কি করতেছি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতেছি। এইখানে দেখেন রয়ে গেছে, কারণ এই কালারটা আর আমি যেটাকে ইউজ করতেছি সেটা কিন্তু এক নাই, এই জন্য রয়ে গেছে। আমি আপাতত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এতটুকু করেই কি করতেছি রাখতেছি। এখন যদি নিউ একটা ডকুমেন্ট লেয়ার ক্রিয়েট করি, এটার মধ্যে যদি অল্টার ব্যাক স্পেস দেই, খেয়াল করে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে, কিন্তু যেই প্রবলেমটা আমি ফেস করতেছি দেখেন এইখানে খুব স্মুথলি ইরেজ হয়ে গেছে। এখানে কেউ বলতেই পারবে না যে এর আগে কিছু একটা ছিল, খুব স্মুথলি ইরেজ হয়ে গেছে, কিন্তু এই জায়গায় দেখেন ইরেজটা অ্যাকুরেটলি হয় নাই, এই জায়গাটায় দেখেন ইরেজটা অ্যাকুরেটলি হয় নাই। এখানে আপনি ইরেজটা সুন্দর হয়েছে, এখানেও মোটামুটি হয়েছে, কিন্তু এই যে এই অংশগুলোর মধ্যে ভালো হয়নি। অর্থাৎ আপনি যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস বা ম্যাজিক ইরেজার টুলস দিয়ে যে আমি ইজিলি কাজটা করে ফেলতে পারবো তা কিন্তু না। আবার যদি এটার মধ্যে যাই, এটার মধ্যে যাই ব্যাকগ্রাউন্ড ইরেজারটা ক্লিক করলাম, নিউ একটা ক্লিক করলাম, লেয়ার ক্রিয়েট করলাম, আমি রাখলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, দেখেন এটার মধ্যে 100% রেজাল্ট। এটার মধ্যে রেজাল্ট হচ্ছে 100%, কেউ বলতেই পারবে না এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। এটার মেইন কথাটা হচ্ছে আপনি যে ম্যাজিক ইরেজার টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছেন আপনাকে খেয়াল রাখতে হবে আমি যাকে চেঞ্জ করতেছি সেই কালারটা কি, অবশ্যই সলিড কালার হইতে হবে। মিক্সিং কালার হলে আপনি ইউজ করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার মধ্যে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার কালার আর ব্যাকগ্রাউন্ড কালার কি সিমিলারিটি আছে কি না, যদি থাকে তাহলে আপনি 100% কখনোই 100% রেজাল্ট পাবেন না। নাম্বার 3 হচ্ছে আমি যখন কাজ করব, কাজ করার সময় আমার কোথায় কতটুকু টলারেন্স ইউজ করতে হবে হিসাব করে কাজ করতে হবে। এখন কথাটা হতে পারে টলারেন্স কি জিনিস। আমরা ইলাস্ট্রেটরে ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করছিলাম, সেখানে আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়েছিল, সেটা হচ্ছে আপনার টলারেন্স। টলারেন্স হচ্ছে ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা। তা আমি যদি এইখানে ক্লিক করলে কালারটা চলে যায়, এইখানে যে সাদা ছিল ওরও তো চলে যাওয়ার কথা, কিন্তু ও দেখেন একটা ব্ল্যাকের মধ্যে থাকার কারণে কিন্তু যায়নি। কিন্তু আমি যদি এখানে 100% ইউজ করতাম তখন কিন্তু এগুলো চলে যেত, এই জন্য খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে ইমেজটা আছে, এখন যদি আমি ওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তখন আমি কি করব, দেখেন খেয়াল করে দেখেন আমি ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যেখানে ক্লিক করবেন ওই সিমিলার কালারটাকে সে ডিলিট করবে। আমি ক্লিক করলাম, ও দেখেন এই পর্যন্ত পাইছে হচ্ছে যে কালারটা ছিল সেটা। আবার যদি আমি এইখানে ক্লিক করি দেখেন বাকি অংশটাও চলে গেছে, অর্থাৎ সিমিলার কালার তার আশেপাশের কালারগুলো চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু এই কালারটা কিন্তু চলে যায়নি। আমি যদি আবার এখানে ক্লিক করি দেখেন রয়ে গেছে। এখন আপনি যদি এটার 100% রেজাল্ট পেতে চান আমি কি করব, এখান থেকে যাব হচ্ছে আপনার ইরেজার টুলসে গিয়ে এটাকে একটু ছোটো করে নেই। দেখেন আমি যদি এখান থেকে ইরেজ করে ফেলি খুব সহজে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতেছি, খুব সহজে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। কিন্তু 100% আমি পারছি কিনা সেটাও কিন্তু আমাকে কনফার্ম হইতে হবে, কারণ হচ্ছে কি কারণে আমি কাজটা করতেছি। এই যে দেখেন আমি যখন কাজটা করতে গিয়ে দেখেন অনেক জায়গা থেকে অনেক কিছু চলে যাচ্ছে,
আচ্ছা, এখন যদি আমি নিউ একটা লেয়ার নেই, নিউ একটা লেয়ার নিয়ে যদি আমি অল্টার ব্যাক স্পেস ইউজ করি, দেখেন আমি 100% পাইছি কিনা খেয়াল করে দেখেন। নিচে আমার এখানে নেই, সাইডে একটু রয়ে গেছে। কারণ কেন? এটা আপনার মিক্সিং কালার ছিল। তো মিক্সিং কালারের মধ্যে আপনি 100% নাও পেতে পারেন, এই জন্য আমাকে টলারেন্সটা রেডি করে কাজ করতে হবে। ওকে ফাইন। একদম প্রথম যে অংশটার মধ্যে আমি রাখছিলাম সেই অংশটার মধ্যে গিয়ে আমি ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে চাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন ক্লিক করছি সে আমাকে একদম সুন্দর করে রিকভার করে দিছে, কিন্তু এই জায়গার অংশটাও আপনি নিয়ে চলে গেছে। আপনি যে সব জায়গায় ম্যাজিক ওয়ান টুল দিয়ে ভালো রেজাল্ট পাবেন তা কিন্তু না। ম্যাজিক ওয়ান টুলের যেই প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে স্কিন আছে সেটা কালারের কোনো আছে কিনা, মিক্সিং আসছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, মিক্সিং কালারে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো না, আমি ম্যাজিক ওয়ান টুল ইউজ করে কাজ করে, ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে কাজ করতে পারবো না। আর নাম্বার থ্রি হচ্ছে আমি যখনই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাব তখনই আমাকে টলারেন্স অনুযায়ী কাজ করতে হবে। টলারেন্স হচ্ছে সহ্য ক্ষমতা অনুযায়ী কাজ করতে হতে পারে। অর্থাৎ একটা ইমেজের মধ্যে এমনও হতে পারে 2 থেকে 3 জায়গায় আপনাকে টলারেন্সটা কমাতে বাড়াতে পারে, জানো? কারণ এইখানে হচ্ছে হোয়াইট কালারটা বেশি, এখানে হচ্ছে হোয়াইট কালারটা কম। এই সব জায়গায় আমাকে কি করতে হবে, আবার চেঞ্জ করে কাজ করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময়। আচ্ছা, যেই জিনিসটা ছেড়ে আসছিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, একটু খেয়াল করে দেখেন আমি এখানে একটা ভালো রেজাল্ট পাইনি। আমি ইরেজার টুলস দিয়েও ভালো রেজাল্ট পাইনি, ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক ইরেজার টুলস দিয়েও আমি ভালো রেজাল্ট পাইনি। এখানে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। আমি যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করব তখন আমাকে কয়েকটা কন্ডিশন মেনে কাজ করতে হবে। নাম্বার ওয়ান, আপনি যখন ম্যাজিক ইরেজার টুলস ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করবেন তখন এই যে অংশগুলো আছে এই অংশগুলোর মধ্যে থেকে আমাকে ডিসকন্টিজিয়াস অর্থাৎ এখান থেকে ইউজ করবেন হচ্ছে স্যাম্পলিংস ওয়ান, এই অপশনটাকে মিডলের অংশটাকে সিলেক্ট করতে হবে। এখানে একটা কথা আছে যে প্রথম যে অংশটা আছে তার নাম হচ্ছে কন্টিনিউয়াস, স্যাম্পলিংস হচ্ছে কন্টিনিউয়াস। জিনিসটা কি সেটা একটু বুঝাই। আমি আবার একটু রিক্যাপ করতেছি জিনিসটা। আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা আছে অর্থাৎ আমাদের যে টুলস প্লেট আছে সেই টুলস প্লেটের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটা টুলস আছে যেটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা সিলেক্ট করার পর আমাকে কিছু কন্ডিশন মেনটেন করতে হবে। নাম্বার ওয়ান, আপনি যখন এটাকে সিলেক্ট করবেন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্যাম্পলিংস ওয়ান যে অপশনটা আছে মিডলের অংশটাকে সিলেক্ট করতে হবে। এটাকে কেন করবেন সেটা একটু বলে দিচ্ছি। আমি যদি স্যাম্পলিংস কন্টিনিউয়াস ইউজ করি সেটা সে যেটা করবে, যেমন আমি যদি ওর এখান থেকে ইরেজ করতে চাই, আমি যদি এইখানে ক্লিক করি অর্থাৎ এইখানে ক্লিক করি সে এইখান থেকে স্যাম্পলিং নেবে। আবার যখন এইখান করব অর্থাৎ সে কী করতে হবে, কন্টিনিউয়াসলি সে আপনার স্যাম্পল কালেক্ট করতেই থাকবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস অপশনটা। এরপরে হচ্ছে যদি ওয়ান্স ইউজ করি তাহলে সে কী করবেন, যে এই যে গাটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমি এটাকে যখন ধরে দিলাম, আমি যখন ড্র্যাগ করব সে এই ইমেজটাকে এই অপশনটাকে নিয়ে ইরেজ করবে। অর্থাৎ আপনার টোটালটার মধ্যে এই কালারটা যা যা আছে সবগুলো সে রিমুভ করবে। আর এটা হচ্ছে স্যাম্পলিংস কন্টিনিউয়াসলি সে কী করবে, স্যাম্পলের কালার করে থাকবে, কালেক্ট করতে থাকবে। আর ও হচ্ছে একবার যেটাকে পরিচয় করা দিবেন ওইটাই হচ্ছে কাজ করবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি ওকে এখান থেকে একবার করে দিলাম, এখন আমি আবার এখানে করতেছি, তখন কি হবে? তখন সে যেটা করবে এটাকে ছেড়ে দিয়ে আবার এটাকে ধরবে। অর্থাৎ যেখানে ক্লিক করবেন ওই ক্লিকটাই সে ধরবে, ওইটাই হচ্ছে তার স্যাম্পল, এটা হচ্ছে তার সিস্টেম। আর লাস্ট যে অপশনটা আছে তার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। সে যেটা করবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ হিসেবে কাজ করবে, অর্থাৎ এইখানে যে ব্যাকগ্রাউন্ড সোয়াচগুলো আছে সেগুলো হিসেবে কাজ করবে। সো দ্যাট আমার এটা দরকার নেই, আমি ইউজ করব হচ্ছে স্যাম্পলিংস ওয়ানে। দ্বিতীয়টা হচ্ছে লিমিট একটা অপশন আছে, এটার মধ্যে একটা কন্টিজিয়াস একটা অপশন আছে, ডিসকন্টিজিয়াস একটা অপশন আছে, আর ফাইন্ড এজ একটা অপশন আছে। ফাইন্ড এজ হচ্ছে একদম সাইড থেকে যদি আপনি করতে চান, কন্টিজিয়াস হচ্ছে আপনার যেখানে কাজ করতেছেন সে অংশটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, আর আরেকটা ডিসকন্টিজিয়াস হচ্ছে
সে কি করবে, ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, এটা যেটা করবে কন্টিনিউয়াস, একটার পর একটা ধরতে থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবে অ্যাজ ইউজুয়াল এটার মতো। আর ডিসকন্টিনিউয়াস অর্থাৎ ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, এরকম কাজ করবে। আমি এখান থেকে অবশ্যই ডিসকন্টিনিউয়াসটা ইউজ করব। কারণ কেন? কারণ হচ্ছে আমি একবার এখান থেকে স্যাম্পল নিতে পারি, আবার এখান থেকে স্যাম্পল নিতে পারি, এই জন্য ধরবে ছাড়বে অংশটাকে ইউজ করবে। এরপর দেখেন আপনার যে ইমেজটা আছে সেই ইমেজের অপশন অনুযায়ী আমাকে কি করতে হবে, টলারেন্সটা আপ ডাউন করতে হবে। কারণ একটা ইমেজের মধ্যে আমি জিনিসটাকে একটু এইটা নিয়ে আসি, একটা ইমেজের মধ্যে খেয়াল করবেন, একটা ইমেজের মধ্যে অনেকগুলো আপনার কালার কম্বিনেশন থাকতে পারে। তো আপনি যখনই এখান থেকে কাজটা করতেছেন তখন এইখানে যে মিক্সিংটা আছে এটা হালকা হতে পারে, আবার এখানে হচ্ছে ডার্ক, এই জন্য আপনাকে কি হতে পারে, টলারেন্সটা কমাতে বাড়াতে হতে পারে। আমি জিনিসটা আপনাদেরকে প্রুফ দেখাই দিব, তাহলে আপনি বুঝবেন। আপাতত আমি টলারেন্সটা রাখতেছি 50% রাখলাম। আমি এখানে যাচ্ছি যেটার মধ্যে আমি ভালো রেজাল্ট পাইনি, এটার মধ্যে যাচ্ছি। আমি এখান থেকে রাখলাম হচ্ছে আপনার ওয়ান্স, এখানে রাখলাম হচ্ছে ডিসকন্টিনিউয়াস, আর এখানে হচ্ছে 50% রাখলাম। আমি এখন যদি এটাকে বড় করি, বড় করার পর যদি আমি এখানে ড্র্যাগ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি এখানে ড্র্যাগ করি, আমি যদি এইখানে যাই, খেয়াল করে দেখেন সে কিন্তু এটাও খেয়ে ফেলতেছে। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে দেখেন আমি টলারেন্সটা কমিয়ে নিচ্ছি, 20% করে নিলাম। আমি এখানে ক্লিক করে ওকে দেখিয়ে দিলাম হচ্ছে ও হচ্ছে ওর অংশ, এটার মধ্যে কিন্তু খেয়ে ফেলতেছে, কারণ এইচটা আর এটা সিমিলারিটি আছে। সো দ্যাট আমি কি করতেছি, এখান থেকে আরও কমিয়ে দিচ্ছি, 10% কমিয়ে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করে এখানে আসি, দেখেন এখানে আগে থেকে হালকা হয়ে গেছে, অর্থাৎ ছেড়ে দিচ্ছে। আমি এখানে কি করতেছি, আরও কমিয়ে দিচ্ছি, 5% করে দিলাম। আমি এখন ড্র্যাগ করে যখন এখানে যাচ্ছি, এখন দেখেন এই জায়গাটায় কম ধরছে, এই জায়গাটা একটু বেশি ধরছে। আচ্ছা, এক্ষেত্রে আমাকে কি করতে হবে, জুম করে, এখন যদি আমি এটাকে ছোট করে, আমি দেখেন রেজাল্ট পাচ্ছি, কিন্তু এখন কিন্তু আমার অংশটা খাচ্ছে না। অর্থাৎ আমি কি করব, সাইডটাকে ধরে ধরে কাজ করব, যাতে আপনার আমার মেইন অপশনটাকে ডিলিট না হয়। খেয়াল করে দেখেন আমি কিন্তু সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতেছি, কিন্তু ওর কিন্তু কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, কারণ আমি আমার এইটার সাথে সিমিলারিটি যেটা ছিল সেটার মধ্যে আমি কাজ করতেছি না। দেখেন আমার কাজ শেষ, অর্থাৎ এতটুকু জায়গা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি। এখন যদি আমি ওকে একটু বড় করে নেই, বড় করে যদি আমি ওকে অ্যাড করে দিই, অর্থাৎ আমি জায়গাটা যদি ফিল আপ করে ফেলি, একটু বড় করলাম, বড় করে ড্র্যাগ করে আমি কি করতেছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতেছি। আমি কিন্তু অন্য কোনো কিছু প্রেস করতেছি না, জাস্ট হচ্ছে আপনি রিমুভ করবেন হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন, যেখান থেকে আপনি সোর্স নেবেন সেই অনুযায়ী আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি এখন কি করলাম, এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন এতটুকু জায়গা আমার সিলেক্টেড, দেখেন এখানে রয়ে গেছে, এখানে রয়ে গেছে, কয়েক জায়গায় রয়ে গেছে। আমি যে কাজটা করব, এই জিনিসগুলো রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করবেন, এই যে দেখেন এখানে রয়ে গেছে, আমি এটাকে ড্র্যাগ করে এখানে রাখবো, এখানে রেখে এখানে যাব, যেসব জায়গাগুলো ছিল সেসব জায়গাগুলোতে আমি একটু জাস্ট ঘুরে আসব, জাস্ট এভাবে ব্রাশ করব, ব্রাশ করে শেষ। আবার এখানে ক্লিক করলাম, এখন দেখেন আমার এই বাইরে কোনো কোথাও দেখা যাচ্ছে না। আমি এখন যে কাজটা করব, সিলেকশনে যাব, ইনভার্স করব, ইনভার্স করে জাস্ট ডিলিটে প্রেস করবেন, জাস্ট ডিলিটে প্রেস করবেন। ডিলিটে প্রেস করে আবার কি করব, ফাইল এই সিলেকশনে যাব, সিলেকশনকে ইনভার্স করে দেব। এখন যদি নিউ একটা লেয়ার ক্রিয়েট করি, আমি যদি এখানে অল্টার ব্যাকস্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখবেন, আমি সরি এখানে আমি ডিসিলেক্ট করে নেই। আমি যদি এখন অল্টার ব্যাকস্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন খুব স্মুথলি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করে দেখেন খুব স্মুথলি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই যে এখানে রয়ে গেছে, একটু হালকা হালকা রয়ে গেছে, আমি ইচ্ছা করলে এটাকে পরবর্তীতে আবার ইচ্ছা করলে কাজটা করতে পারি। তবে এই জন্য আপনাকে কী করতে হবে, খুবই সাবধানে কাজ করতে হবে। কিভাবে সাবধানে কাজ করবেন, এটাকে ধরবেন
আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যান, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গিয়ে এটাকে ছোট করবেন, একদম ছোট করে ফেলবেন। ছোট করে গিয়ে এই যে এখানে ক্লিক করে আস্তে আস্তে যখন এখানে ক্লিক করবেন, যদিও ধরা যাচ্ছে না, দেখেন ক্লিক করতেছে আস্তে আস্তে চলে যাচ্ছে। এভাবে ধরে ধরে আস্তে 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 ক্লিক করে করে আপনাকে ডিলিট করে ফেলতে হবে। বাইরে ভিতরে ক্লিক করলেই সমস্যা। দেখেন কিছু কিছু ক্ষেত্রে খুব সহজেই এই টাকা হয়ে যায়, আর যদি কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে, এই জন্য আপনি কি করবেন, এভাবে ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। যেখানে এখানে সাদা ছিল সাদাটা ধরে ফেলছে, অর্থাৎ সাদাটা রিমুভ করে ফেলছে। এভাবে আপনি চাইলে ডিলিট করতে পারেন। তবে এটার ক্ষেত্রে আমি 100% রেজাল্ট পাই নাই, সো দ্যাট আমি যেটা করতে পারি, যেহেতু আমি 100% রেজাল্ট পাই নাই, আমি এটা দিয়ে কাজ করব না, আমি পেন টুল ইউজ করে কাজ করব। আমি জাস্ট আপনাদেরকে তিনটার মধ্যে একটু পার্থক্য দেখাতে চাচ্ছি, যে এটার মধ্যে আমি ইরেজার টুলসটাও দিয়েও ভালো রেজাল্ট পাইনি এর আগে, ম্যাজিক ইরেজার টুলস দিয়েও পাইনি, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে মোটামুটি 95% রেজাল্ট আমি পাইছি, 5% আমি রেজাল্ট পাইনি। কিন্তু এইটার ক্ষেত্রে আবার আমি কি পাইছি, 100% রেজাল্ট পাইছি হচ্ছে আপনার কি দিয়ে, ইরেজার টুলস, সরি আপনার ম্যাজিক ইরেজার টুলস দিয়ে। এটার ক্ষেত্রেও আমি মোটামুটি ম্যাজিক ইরেজার টুলস দিয়ে 70-80% আপনার রেজাল্ট পাইছি, 80% আরও কম পাইছি, মনে হয় 70% পাইছি। এটার মধ্যে আপনি পাইছেন হচ্ছে 90% রেজাল্ট, 95%, এটার মধ্যে আমি 90% মতো রেজাল্ট পাইছি হচ্ছে ইরেজার টুলসে, ম্যাজিক ইরেজার টুলস দিয়ে। আমি জাস্ট তিনটার একটা প্রায় দেখাতে চাচ্ছিলাম আপনাকে, যে কোনটা দিয়ে কাজ করলে, কিভাবে কাজ করলে কি হয়। তো এইখানে আমার তিনটা অংশ আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, আরও অংশগুলো আছে আমরা দেখবো আস্তে আস্তে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত।